हे गाइस वेलकम बैक टू माई चैनल ওয়েস্ট বেঙ্গল এনএম নার্সিং এন্ট্রান্স 2024 প্রিপারেশনের জন্য আজকে আমরা ফুল মক টেস্ট ডিসকাস করতে চলেছি। এর আগেও আমি তোমাদের সাথে দুটো ফুল মক টেস্ট ডিসকাস করেছি, আজকে আরও একটা ফুল মক টেস্ট ডিসকাস করব। এই মক টেস্টগুলো অবশ্যই তোমাদের এক্সামের জন্য অনেকটা হেল্পফুল হবে। আর এখানে আমি যে কোশ্চেন প্যাটার্নটা ফলো করেছি সেম কোশ্চেন প্যাটার্ন কিন্তু তোমাদের পরীক্ষাতেও ফলো হবে। তোমাদের পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী আমি এই প্যাটার্নটা বানিয়েছি। ঠিক আছে, একবার তাও তোমরা দেখে নাও কী কী থাকছে কোয়েশ্চেনে। প্রথমে তোমরা পাবে লাইফ সায়েন্স ক্যাটাগরি 1 30টা, দেন পাচ্ছ লাইফ সায়েন্স ক্যাটাগরি 2 10টা, তারপর রয়েছে ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 1 15টা এমসিকিউ, ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 2 5টা এমসিকিউ, ইংলিশ থাকছে 15টা এমসিকিউ, ম্যাথামেটিক্স 10টা, জিকে রয়েছে 10টা এমসিকিউ এবং লজিক্যাল যে রিজনিং সেটা রয়েছে 5টা। ঠিক আছে, এই কোশ্চেন প্যাটার্নে কিন্তু তোমাদের পরীক্ষায় হবে। যারা যারা তোমরা এই মক টেস্টটা অ্যাটেন্ড করছো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে তোমরা 115-এর মধ্যে কত মার্কস পেলে, কারণ তোমরা যারা যারা অনেকেই রয়েছে ভালো ভালো মার্কস পাচ্ছ, তো সেই মার্কসটা দেখে আমারও খুব ভালো লাগে। তোমাদের প্রিপারেশন খুবই ভালো চলছে, এইভাবেই পরীক্ষা পর্যন্ত তোমাদের প্রিপারেশনটা একইভাবে এগিয়ে নিয়ে যাও। আর যারা মনে হচ্ছে যে পরীক্ষায় এই মক টেস্টগুলোতে কম নাম্বার পাচ্ছ তাদেরও দুঃখিত হওয়ার কোনো কারণ নেই, কারণ এখনও তোমাদের কাছে 20 দিন মতো সময় রয়েছে। তোমরা ভালো করে প্রিপারেশান নাও। আর অবশ্যই তোমরা এটা মনে রাখবে যে মক টেস্টে কম পেলে বা বেশি পেলে তোমরা এই মক টেস্ট থেকে কী কী শিখলে, কী কী নতুন কোশ্চেন তোমরা জানতে পারলে, সেগুলো কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক। দেখো প্রথম কোশ্চেনে কী রয়েছে। ফার্স্টেই তোমরা পাচ্ছ লাইফ সায়েন্স ক্যাটাগরি 1-এর কোয়েশ্চেন। ফার্স্ট কোশ্চেনে বলা আছে টেস্ট ক্রসের ক্ষেত্রে সঠিক বক্তব্য কোনটি। তো তার আগে আমাদের জানতে হবে টেস্ট ক্রসটা কী। টেস্ট ক্রসটা কি? F1 বংশীয়, ঠিক আছে, বা অপত্য বংশীয় যে কোনো জীবের সাথে, অপত্য বংশীয় যে হেটেরোজাইগাস জীবটা রয়েছে, অপত্য বংশীয় হেটেরোজাইগাস জীবের সাথে প্রচ্ছন্ন জিনোটাইপযুক্ত জীবের সংকরায়ন ঘটনাকে বলা হয় টেস্ট ক্রস। সেই টেস্ট ক্রসকে আমরা এইটা দিয়ে ডিনোট করি। এটা মোটর গাছের ক্ষেত্রে অনেক সময় কিন্তু এটা দিয়েও বলা হয় কোয়েশ্চেনে যে এটা কী প্রকারের ক্রস, তো মনে রাখবে তখন এটা হচ্ছে টেস্ট ক্রস। ঠিক আছে, এবার অপশানসগুলো দেখো। বলছে 50% লম্বা ও 50% বেটে উদ্ভিদ পাওয়া যায়, তারপর রয়েছে 100% শঙ্কর লম্বা উদ্ভিদ পাওয়া যায়, দেন রয়েছে 0% লম্বা উদ্ভিদ পাওয়া যায়, আর রয়েছে 75% লম্বা ও 25% বেটে উদ্ভিদ পাওয়া যায়। তো এর মধ্যে কোনগুলো সঠিক? তো যখনই টেস্ট ক্রসের কথা আসবে তো তখন তোমরা মনে রাখবে যে টেস্ট ক্রসের ক্ষেত্রে 50% লম্বা এবং 50% কিন্তু বেটে উদ্ভিদ পাওয়া যাবে। ঠিক আছে, 50% লম্বা ও 50% বেটে উদ্ভিদ পাওয়া যাবে। তাহলে অপশন এটা এখানে হবে কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন কী আছে। ডিএনএ এর কোডিং অঞ্চলকে কি বলা হয়? ডিএনএ যেটা থাকে সেখানে আমরা জানি জিন থাকে, কিন্তু সেই জিনটা ধরো এইখান থেকে একটা ডিএনএ রয়েছে এরকম, এই রিজন থেকে এই রিজন পর্যন্ত হচ্ছে যে জিনটা, সেই জিনের মধ্যেও কিন্তু কিছু পার্ট থাকে কোডিং এবং কিছু পার্ট থাকে নন কোডিং। সেই কোডিং আর নন কোডিং পার্ট মিলে কিন্তু একটা জিন তৈরি হয়। জিন মানে এমন নয় যে পুরোটাই কোডিং। ঠিক আছে, মনে করো এই রিজনটা আমি বললাম তো যে এটা হচ্ছে জিন, তাহলে এখানে মনে করো এইটুকু পার্ট মনে করো নন কোডিং। মানে এটা নন কোডিং বলতে কি, নন কোডিং বলতে হচ্ছে এই পার্টটা কোনো প্রকার অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করবে না। ঠিক আছে, কিন্তু যখন এই জিনটা ট্রান্সক্রিপশন পদ্ধতিতে এমআরএনএ তৈরি হবে তখন কিন্তু এই কোডিংটাও এমআরএনএতে যাবে, নন কোডিংটাও এমআরএনএতে যাবে। কিন্তু পরে যখন ওই এমআরএনএটা তৈরি হলো, মনে করো এই হলো সেই এমআরএনএ, ঠিক আছে, এই হলো সেই এমআরএনএ। এবারে এমআরএনএর মধ্যে দেখো নন কোডিং পার্টটাও মাঝে ঢুকে রয়েছে। তো তারপরে কি হবে, এই এমআরএনএটার প্রসেসিং হয় এবং প্রসেসিংয়ের মাধ্যমে এই যে নন কোডিং পার্টটা সেটা ডিলিট হয়ে যায়। ঠিক আছে, এটাকে বলা হয় কি স্প্লাইসিং। তো এই স্প্লাইসিংয়ের মাধ্যমে কি হয় যে নন কোডিং পার্ট সেটা পুরোপুরি সরে যায় আর পুরো যে পার্ট সেটা থেকে যায় কোডিং পার্টটা। তারপরে এই এমআরএনএ যেটা প্রসেসড এমআরএনএ, সেই প্রসেসড এমআরএনএটার ট্রান্সলেশন হয়ে এখান থেকে প্রোটিন তৈরি হয়। তো এই যে কোডিং পার্ট, ডিএনএর যে কোডিং অঞ্চল সেটাকে কি বলি দেখো। অপশানস রয়েছে ইন্ট্রন, এক্সন, রেকন আর মিউটন। তো ডিএনএর যে কোডিং অঞ্চল সেই কোডিং অঞ্চলকে কি বলা হয়, এক্সন বলা হয়। ঠিক আছে, আর যেটা নন কোডিং সেটাকে বলা হয় ইন্ট্রন। এবং এখানে রয়েছে রেকন, রেকন হচ্ছে রেপ্লিকেশনের একক। আর রয়েছে অপশান 2তে মিউটন, ডিএনএর যে ক্ষুদ্রতম অংশে মিউটেশন ঘটতে পারে সেটাকে বলা হয় মিউটন। ঠিক আছে, 4টে অপশানই তোমরা বুঝতে পারলে। তাহলে ডিএনএর যে কোডিং পার্ট সেটাকে আমরা কি বলবো, এক্সন বলবো। ঠিক আছে, চলো পরে কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন কি রয়েছে। কোশ্চেন নাম্বার 3তে বলা আছে দুটি স্তম্ভে তুলনা করে সঠিক উত্তরটি নির্বাচন করো। স্তম্ভ 1-এ কি রয়েছে, ফ্যাটে দ্রবণীয় ভিটামিন, জলে দ্রবণীয় ভিটামিন,
দেহের ত্বকে অল্প মাত্রায় যে ভিটামিন সংশ্লেষিত হয় এবং দ্বিতীয় রয়েছে তাপে বিনষ্ট হয় যে ভিটামিন। তো এক্ষেত্রে দেখো আমরা প্রথমত আমরা জানি যে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন কোনগুলো, ভিটামিন এ, ডি, ই, কে। তাহলে একের সাথে হচ্ছে বি, এতেও রয়েছে, সিতেও রয়েছে। জলে দ্রবণীয় ভিটামিন, ভিটামিন বি আর ভিটামিন সি, মানে 2-এর সাথে হচ্ছে এ। ঠিক আছে, অপশন এতে দেখো তাই রয়েছে। 3-এর সাথে কি হবে, অল্প মাত্রায় দেহের ত্বকে কি সংশ্লেষিত হয়, ভিটামিন ডি, মানে 3-এর হবে ডি, এবং 4-এ হবে ভিটামিন সি, মানে অপশন এ হবে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন এ হবে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেনে কি রয়েছে, বলা আছে পেশির গঠনগত ও কার্যগত একক হলো। অপশন দেখো সার্কোমিয়ার, মায়োফাইব্রিল, মায়োসাইট, নাকি ওপরে কোনটি নয়। পেশির গঠনগত ও কার্যগত যে একক তাকে বলা হয় সার্কোমিয়ার। ডিএনএর গঠনগত ও কার্যগত একককে বলা হয় নিউক্লিওটাইড। নেফ্রনের গঠনগত বৃক্কের গঠনগত ও কার্যগত একককে বলা হয় নেফ্রন। আর কি স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক হচ্ছে নিউরন। এই কটা রয়েছে তোমাদের গঠনগত ও কার্যগত একক। চলো পরে কোশ্চেন দেখো কি রয়েছে। কোশ্চেনে বলা আছে পুনঃসংযুক্তি ঘটে যখন ক্রসিং ওভার সংগঠিত হয়। পুনঃসংযুক্তি মানে কি, রিকম্বিনেশন। তো রিকম্বিনেশন ঘটে যখন ক্রসিং ওভার সংগঠিত হয়। অপশন দেখো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে, হেটেরোজাইগাস ক্রোমোজোমের মধ্যে, সিস্টার ক্রোমাটিডের মধ্যে, নাকি হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে। তো আমরা সবাই জানি যে ক্রসিং ওভার সম্পন্ন হয় অলওয়েজ নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে, কখনোই সিস্টার ক্রোমাটিডের মধ্যে কিন্তু হয় না। অলওয়েজ কোথায় হবে, নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে, মানে এখানে অপশন এ হবে কিন্তু কারেক্ট অপশন। চলো পরে কোশ্চেন দেখো কি রয়েছে। এখানে একটা জিনোটাইপ দেওয়া রয়েছে, দিয়ে বলা আছে এই জিনোটাইপ থেকে কত প্রকারের গ্যামেট সৃষ্টি হতে পারে। জিনোটাইপ কি রয়েছে, ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল ই, ক্যাপিটাল ডি এবং ক্যাপিটাল ই স্মল ই। তো এখান থেকে যখন আমরা জিনোটাইপ বের করব নিয়মটা কি, দেখো ক্যাপিটাল এ স্মল এ 2 রকমের রয়েছে এখানে, তাই 2 লিখবো, গুণিত ক্যাপিটাল বি স্মল বি আবার 2 রকমের 2 লিখবো, ক্যাপিটাল ডি স্মল ডি একই রকমের 1 লিখবো, এবং এটাও 2 রকমের 2 লিখবো। এবার আমরা গুণ করে দেবো সিম্পলি। জিনোটাইপ থেকে কত প্রকারের গ্যামেট সৃষ্টি হচ্ছে, 8 প্রকার, টোটাল 8 প্রকার, মানে অপশন এ হচ্ছে এখানে কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেন দেখো 7 নম্বর কোশ্চেনে কি রয়েছে। কোশ্চেন নাম্বার 7 বলা আছে নিচের কোনটি সঠিক। কতগুলো স্টেটমেন্ট এখানে দেওয়া রয়েছে, তার মধ্যে কোনটা কারেক্ট সেটা বলতে হবে। দেখো প্রথমটা কি রয়েছে, অপশন এতে হিমোফিলিয়া মানুষের এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রকট জিন ঘটিত রোগ। নেক্সট রয়েছে হিমোফিলিয়া মানুষের এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। অপশন সি আছে হিমোফিলিয়া মানুষের ওয়াই ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, নাকি অপশন ডি হিমোফিলিয়া মানুষের অটোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। হিমোফিলিয়া সম্পর্কে আমরা কি জানি, হিমোফিলিয়া হচ্ছে এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, মানে অপশন যেটা বি সেটা হচ্ছে এখানে কারেক্ট। বা এখানে আমরা এরকমও বলতে পারি এক্স লিঙ্কড রিসেসিভ। ঠিক আছে, এক্স লিঙ্কড রিসেসিভ মানে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন। তাহলে হিমোফিলিয়াকে আমরা কি বলতে পারি, এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডারও কিন্তু বলতে পারি। ঠিক আছে, 8 নম্বর কোশ্চেন দেখো কি বলা আছে। কোশ্চেন নাম্বার 8 বলা হচ্ছে বুক গিল কোন প্রাণীর শ্বাসঙ্গ। বুক গিল অপশানসে রয়েছে মাছ, লিমুলাস, মাকড়সা, নাকি ব্যাঙাচি। তো বুক গিল হচ্ছে লিমুলাস, বা লিমুলাস কার কি বলা হয়, রাজকাঁকড়া। ঠিক আছে, লিমুলাস বা রাজকাঁকড়া এর যে শ্বাসঙ্গ সেটা হচ্ছে বুক গিল। ওকে, নেক্সট কোশ্চেন দেখো 9 নম্বর কোশ্চেন কি বলছে। কোশ্চেন নাম্বার 9 বলা আছে প্রোটিন সংশ্লেষে অ্যামাইনো অ্যাসিডের অ্যামিনো বা অ্যামাইনো অ্যাসিড করে নিও তোমরা এটাকে, অ্যামাইনো অ্যাসিড বহন করে। অপশান দেখো এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ, আর রয়েছে এসআরএনএ। তো প্রোটিন সংশ্লেষ বা ট্রান্সলেশনের সময়, ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড বহন করে নিয়ে আসে কে, রাইবোসোমের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিড সেগুলোকে বহন করে নিয়ে আসে টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ। তো এখানে অপশান বি হচ্ছে কারেক্ট অপশান। ঠিক আছে, অপশান বি। নেক্সট কোশ্চেন দেখো 10 নম্বর কোশ্চেনে কি রয়েছে। কোশ্চেন নাম্বার 10 রয়েছে কোনটি নিউক্লিওটাইড। অপশানসগুলো দেখো অ্যাডেনিন, অ্যাডেনোসিন, অ্যাডেনাইন মনোফসফেট আর অ্যাডেনোসিন মনোফসফেট। তো দেখো এখানে নিউক্লিওটাইড কোনটা। নিউক্লিওটাইড বলতে আমরা জানি 3টে জিনিস থাকবে, একটা হচ্ছে সুগার, মানে সুগার থাকবে বা পেন্টোজ সুগার যেটা, তার সাথে থাকবে N2 বেস এবং থাকবে ফসফরিক অ্যাসিড বা ফসফেট। এই 3টে জিনিস নিয়ে তৈরি হয় নিউক্লিওটাইড, যেটা ডিএনএ এবং আরএনএ দুজনেরই গঠনগত ও কার্যগত একক। ঠিক আছে, তারপরে দেখো এবার নিউক্লিওটাইড কী কী নিয়ে গঠিত বললাম, 3টে জিনিস,
পেন্টোজ সুগার, তার সাথে নাইট্রোজেন বেস এবং থাকছে ফসফরিক অ্যাসিড। তো এখানে নিউক্লিওটাইড যেটা সেটা হচ্ছে অ্যাডেনোসিন মনোফসফেট, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, অ্যাডেনোসিন মনোফসফেট। এখানে হচ্ছে অ্যাডেনিন। অ্যাডেনিনটা কি? অ্যাডেনিন হচ্ছে একটা নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেসের মধ্যে এটা কোন টাইপের নাইট্রোজেন বেস? পিউরিন জাতীয়। অ্যাডেনিন হচ্ছে পিউরিন জাতীয় নাইট্রোজেন বেস। আর রয়েছে এখানে দেখো অপশন বিতে অ্যাডেনোসিন। অ্যাডেনোসিন, তো অ্যাডেনোসিনটা কি? অ্যাডেনোসিন হচ্ছে একটা নিউক্লিওসাইড। অ্যাডেনোসিন হলো একটা নিউক্লিওসাইড। কীভাবে তৈরি হয়েছে? নিউক্লিওসাইড মানে তৈরি হয় অ্যাডেনিন রয়েছে এবং তার সাথে অ্যাড হয়েছে সুগার। ঠিক আছে, অ্যাডেনিন তার সাথে সুগার মানে পেন্টোজ যে সুগার, সেটা রাইবোজ হোক বা ডিঅক্সি রাইবোজ হোক। ঠিক আছে, তো এখানে হচ্ছে অ্যাডেনোসিন হচ্ছে একটা নিউক্লিওসাইড। নেক্সট কোশ্চেন দেখো, 11 নম্বর কোশ্চেন কী বলা আছে? ক্রোমোজোমের সুনির্দিষ্ট গঠন থাকে না। কোন দশায় ক্রোমোজোমের সুনির্দিষ্ট গঠন থাকে না? অপশান দেখো, ইন্টারফেজ, প্রোফেজ, মেটাফেজ নাকি টেলোফেজ। তো ক্রোমোজোমের সুনির্দিষ্ট গঠন থাকে না কোন ফেজে? ইন্টারফেজে। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। তাহলে ইন্টারফেজ দশায় ক্রোমোজোমে কিন্তু সুনির্দিষ্ট কোনো গঠন থাকে না। ইন্টারফেজে আমরা জানি 3টে থাকে দশা সাবফেজ, একটা থাকে G1, একটা S আর একটা G2। ঠিক আছে, এস দশায় কী হয়? ডিএনএ সংশ্লেষ হয়। তারপরে প্রোফেজে গিয়ে কিন্তু সেই যে ডিএনএটা রয়েছে সেখান থেকে কী তৈরি হয়? ক্রোমোজোম তৈরি হয়। মানে ক্রোমোজোমের যে সুনির্দিষ্ট গঠন সেটা কোন দশায় আসে? প্রোফেজে আসে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, 12 নম্বর কোশ্চেন কী রয়েছে? কোনটিতে চক্রাকার ডিএনএ নেই? অপশান দেখে নাও, ব্যাকটেরিয়ার কোষে, নিউক্লিয়াসে, মাইটোকন্ড্রিয়ায় নাকি ক্লোরোপ্লাস্টে। তো এর মধ্যে চক্রাকার ডিএনএ নেই কোনটায়? চক্রাকার ডিএনএ নেই নিউক্লিয়াসে। ঠিক আছে, নিউক্লিয়াসের মধ্যে কিন্তু চক্রাকার ডিএনএ থাকে না। বাকি ব্যাকটেরিয়ার কোষে, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট তিনটেতেই কিন্তু চক্রাকার, এরকম চক্রাকার ডিএনএ কিন্তু এই তিনটেতেই উপস্থিত থাকে। বাট নিউক্লিয়াসে কী থাকে? নিউক্লিয়াসে যে ডিএনএ থাকে সেটা হচ্ছে কেমন? সুতোর আকারে থাকে, নিউক্লিওজালিকা। এটা তো কুণ্ডলিকিত নয়। তো এখানে অপশান হচ্ছে অপশান বি কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, 13 নম্বর কোশ্চেন। জিনের রূপ হলো, অপশান দেখো, ক্ষার মূলকের সমষ্টি। অপশান বি রয়েছে নিউক্লিওটাইডের ধারাবাহিক অবস্থান। অপশান সি আছে ক্ষার মূলকের অনুপাত। আর ডিতে রয়েছে কোনটি নয়। তো জিন আর কিছুই নয়, জিন হচ্ছে কতগুলো নিউক্লিওটাইডের সজ্জাক্রম বা নিউক্লিওটাইডের ধারাবাহিক অবস্থান। ঠিক আছে, নিউক্লিওটাইডের ধারাবাহিক অবস্থান। অপশানে বি হবে এখানে কারেক্ট আনসার। কারণ জিন কি? জিন হচ্ছে ডিএনএর একটা পার্ট। আর ডিএনএ যে গঠনগত কার্যগত একক সেটা হচ্ছে নিউক্লিওটাইড। তাহলে সেই কতগুলো নিউক্লিওটাইড নিয়েই তো জিন তৈরি হবে। ওকে, তো সেই জন্য এখানে অপশান বি হচ্ছে কারেক্ট। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন দেখো, 14 নম্বর কোশ্চেন কী রয়েছে? আরএনএতে উপস্থিত ধারাবাহিক নিউক্লিওটাইডগুলি যুক্ত থাকে। অপশানে রয়েছে ফসফোডাইএস্টার বন্ধনী দ্বারা, বিতে রয়েছে পেপটাইড বন্ধনী দ্বারা, সি রয়েছে সমযোজী বন্ধনী দ্বারা এবং ডিতে রয়েছে হাইড্রোজেন বন্ধনী দ্বারা। তো এক্ষেত্রে ধারাবাহিক যে নিউক্লিওটাইড, পরপর যে নিউক্লিওটাইডগুলো রয়েছে সেগুলো যুক্ত থাকে কী দ্বারা? ফসফোডাইএস্টার বন্ধনী দ্বারা। ঠিক আছে, ফসফোডাইএস্টার বন্ধনী দ্বারা। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখা যাক, 15 নম্বর কোশ্চেন দেখো কী রয়েছে? বলা আছে ডিএনএতে শর্করার অবস্থান। অপশানে ফসফেট গ্রুপের, অপশান এ রয়েছে ফসফেট গ্রুপের সাথে সমযোজী অবস্থায়, বি রয়েছে N2 ক্ষারের সাথে সমযোজী অবস্থায়, সি রয়েছে ক্ষারের সাথে হাইড্রোজেন বন্ধনের সাহায্যে এবং ডি রয়েছে ফসফেট গ্রুপ ও N2 ক্ষারের সাথে সমযোজী অবস্থায়। আমরা ডিএনএ কেমন জানি? ডিএনএ হচ্ছে দ্বিতন্ত্রী। তো এই দ্বিতন্ত্রীর যে তন্ত্রী দুটো রয়েছে, এইদিকে একটা তন্ত্রী এবং এই দিকে একটা তন্ত্রী। এই তন্ত্রীতে কি থাকে? এখানে কি থাকে যে সুগার এবং ফসফেটগুলো রয়েছে সেগুলো পরপর এভাবে অ্যাড থাকে, সুগার ফসফেট এভাবে পরপর চলতে থাকে। ঠিক আছে, এবং এই যে সুগারটা রয়েছে, সুগারের সাথে এই সাইডে কি থাকে? N2 বেস। এদিকে একটা N2 বেস থাকে, মনে করো এখানটা করে অ্যাডেনিন আছে, এই জায়গায় মনে করো অ্যাডিন আছে, তার সাথে ডবল বন্ড করে এদিকে থাইমিন আছে এবং তার সাথে এদিকে আরও একটা সুগার বন্ড করে থাকবে। ঠিক আছে, তার সাথে এদিকে ফসফেট থাকবে, আবার সুগার থাকবে, আবার ফসফেট, এভাবে থাকবে। তো সুগার দেখো দুটো জিনিসের সাথে বন্ড করেছে, একটা হচ্ছে ফসফেটের সাথে বন্ড করেছে, প্লাস এদের কিন্তু নাইট্রোজেন বেসের সাথেও বন্ড করেছে। ঠিক আছে, দুটোর সাথে কিন্তু সুগারের বন্ডিং থাকে। তো সেক্ষেত্রে ডিএনএতে যে সুগার বা শর্করার অবস্থান সেটা আমরা কি বুঝতে পারলাম? ফসফেট গ্রুপ এবং N2 ক্ষারের সাথে সমযোজী অবস্থায়। মানে এখানে কারেক্ট অপশন কোনটা হচ্ছে? অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট অপশন। ঠিক আছে, অপশন ডি। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন দেখো, 16 নম্বর কোশ্চেন কী রয়েছে দেখো। কোশ্চেন নাম্বার 16তে রয়েছে যে মানুষের গৌণ পরডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা। গৌণ পরডিম্বাণু, গৌণ বলতে কি? গৌণ বলতে হচ্ছে সেকেন্ডারি, গৌণ বলতে সেকেন্ডারি।
এবং পরডিম্বাণু বলতে কি উসাইট, ঠিক আছে। গৌণ পরডিম্বাণু মানে সেকেন্ডারি উসাইট। তো সেকেন্ডারি উসাইটের ক্রোমোজোমের সংখ্যা কত হয়? অপশান দেখো কি রয়েছে, 23টা, 46টা, 18টা নাকি 20টা। গৌণ পরডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে অবশ্যই 23টা। গৌণ পরডিম্বাণু কেমন হয়? হ্যাপ্লয়েড মানে এন প্রকৃতির হয়। শুধুমাত্র গৌণ পরডিম্বাণুই নয়, যে সেকেন্ডারি স্পারমাটোসাইট, ঠিক আছে, এটা তো আমরা বললাম সেকেন্ডারি উসাইট, তার সাথে সেকেন্ডারি যে স্পারমাটোসাইট, সেই সেকেন্ডারি স্পারমাটোসাইটও কেমন হয়? হ্যাপ্লয়েড হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখবো আমরা, 16 নম্বর হলো 17 নম্বর কোশ্চেন। দেখো কি বলা আছে, প্রোটিনের প্রধান উৎস। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই এই কোশ্চেনটা পারবে। প্রোটিনের প্রধান উৎস অপশান দেখো, চাল, গম, বাজরা। বিতে রয়েছে মাছ, মাংস, ডিম। সিতে রয়েছে ঘি, মাখন, দুধ। আর ডিতে রয়েছে এদের কোনোটি নয়। তো প্রোটিনের যে প্রধান উৎস সেটা হচ্ছে কি মাছ, মাংস এবং ডিম। তো অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, 18 নম্বর কোশ্চেন কি রয়েছে, বলা আছে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় জল বিশ্লেষণের ফলে উৎপন্ন H+ কে গ্রাহক, মানে যে H+ উৎপন্ন হয় জলের বিয়োজনে, যে ফটোলাইসিস প্রক্রিয়া আমরা জানি, যেটাকে আমরা হিল বিক্রিয়াও বলে থাকি। তো সেক্ষেত্রে কী হয়, H+ এবং OH- তৈরি হয় জলের অণু বিয়োজিত হয়ে। তো সেক্ষেত্রে এই যে H+টা উৎপন্ন হয়েছে, এই H+ এর গ্রাহকটা কে সেটা এখানে জানতে চেয়েছে। অপশানস রয়েছে NADPH, ADP, NAD নাকি NADP। তো H+ এর যে গ্রাহক সেটা হচ্ছে NADP। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার, ঠিক আছে। যা কী রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 18 বলা আছে ডোপামিন হলো, অপশানস কী কী আছে, হরমোন, উৎসেচক, পলিস্যাকারাইড নাকি লিপিড। তো ডোপামিন কি, ডোপামিন হচ্ছে একটা হরমোন। ডোপামিন হচ্ছে একটা হরমোন, মানে এখানে আনসার কী হবে, অপশান এ হবে কারেক্ট আনসার, ঠিক আছে, হরমোন। নেক্সট কোশ্চেন দেখো, 19 নম্বর হলো, এবার 20 নম্বর কোশ্চেন দেখা যাক। কোশ্চেন নাম্বার 20 দেখো, বাস্তুতন্ত্রের বিয়োজক হলো, বাস্তুতন্ত্রের বিয়োজক। অপশান কী কী আছে দেখো, পরজীবী আদ্য প্রাণী, মৃতজীবী ব্যাকটেরিয়া ও ছত্রাক, পরজীবী ব্যাকটেরিয়া ও পরজীবী ছত্রাক, আণুবীক্ষণিক শৈবাল ও পরজীবী ছত্রাক। তো বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমের যে বিয়োজক সেটা কারা হয়, সেটা হচ্ছে মৃতজীবী ব্যাকটেরিয়া এবং ছত্রাক, ঠিক আছে, মৃতজীবী ব্যাকটেরিয়া এবং ছত্রাক। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। 20 নম্বর কোশ্চেন হলো, এবার দেখো 21 নম্বর কোশ্চেনে কি রয়েছে। কোশ্চেন নাম্বার 21 বলছে যে নিষেক ব্যতিরেকে মানে নিষেক ছাড়া ফল উৎপাদন হলো। অপশন দেখো, পার্থেনোজেনেসিস, পার্থেনোকার্পি, অ্যাপোস্পোরে, আর রয়েছে কি অ্যাপোগ্যামি। তো এখানে নিষেক ছাড়া ফল উৎপাদনের যে পদ্ধতি সেটাকে কি বলা হয়, পার্থেনোকার্পি বলা হয়। অপশন বি হবে এখানে কারেক্ট আনসার, পার্থেনোকার্পি। আর পার্থেনোজেনেসিস কি, পার্থেনোজেনেসিস বা অপুংজনি বলে থাকি আমরা, এটাকে কী বলে থাকি, পার্থেনোজেনেসিস বা অপুংজনি, অর্থাৎ অনিষিক্ত ডিম্বাণু থেকে অপত জীব তৈরি হওয়া। যেমন ধরো বোলতা, মৌমাছি, এদের ক্ষেত্রে কিন্তু এটা হয়। মৌমাছির ক্ষেত্রে পুরুষ মৌমাছি যেটা রয়েছে সেটা কিন্তু অপুংজনি পদ্ধতিতেই উৎপন্ন হয়, এবং পুরুষ মৌমাছি মনে রাখবে হ্যাপ্লয়েড প্রকৃতির হয়, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। 22 নম্বর কোশ্চেন দেখো কি আছে। কোশ্চেন নাম্বার 22 রয়েছে, পিটুইটারি গ্রন্থি নিঃসৃত কোন হরমোনটি সরাসরি দেহকোষের ওপর ক্রিয়াশীল। অপশানস রয়েছে FSH মানে ফলিকল স্টিমুলেটিং হরমোন, বি আছে STH মানে সোমাটোট্রফিক হরমোন, MSH মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, আর রয়েছে ADH অ্যান্টি ডাইইউরেটিক হরমোন। তো এই হরমোনগুলোর মধ্যে কোনটা সরাসরি পিটুইটারি থেকে নিঃসৃত হয়ে ডাইরেক্ট কোথায় কাজ করছে, দেহকোষের ওপর। তো সেটা হচ্ছে STH মানে সোমাটোট্রফিক হরমোন, ঠিক আছে। সোমাটোট্রফিক হরমোন পিটুইটারি থেকে নিঃসৃত হয়ে সরাসরি দেহকোষের ওপর কাজ করে। এর একটা নাম কি, গ্রোথ হরমোন বা GH। পরবর্তী কোশ্চেন দেখা যাক কি রয়েছে। 23 নম্বর কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 23 বলা আছে গাউট রোগ সৃষ্টিকারী পদার্থটি হলো। অপশান আছে অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, ইউরিয়া আর কার্বন ডাই অক্সাইড। তো গাউট মানে কি, গাউট হচ্ছে বাত, গেটে বাতও বলা হয় এটাকে, বা শুধু বাতও বলা হয়, অথবা আর কি বলা হয় এটাকে, আর্থ্রাইটিস। আর্থ্রাইটিস নামটা আমাদের কাছে খুবই কমন নিশ্চয়ই। তো এই আর্থ্রাইটিসের জন্য কোন পদার্থটা দায়ী, রাইট আনসার হবে অপশান বি, ইউরিক অ্যাসিড, ঠিক আছে। ইউরিক অ্যাসিডই কিন্তু বাতের জন্য দায়ী। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে। 24 নম্বর কোশ্চেন কি বলা আছে, পেপটাইডোগ্লাইক্যান দুটি অ্যামাইনো সুগার হলো। পেপটাইডোগ্লাইক্যানের দুটি অ্যামাইনো সুগার। অপশানস দেখো N অ্যাসিটাইল গ্লুকোজামাইন আর N মিউরামিক অ্যাসিড, তারপর রয়েছে N অ্যাসিটাইল ফ্রুক্টোজামাইন আর N মিউরামিক অ্যাসিড,
এন অ্যাসিটাইল গ্লুকোজামাইন আর এন টিকোইক অ্যাসিড, এবং রয়েছে এন অ্যাসিটাইল গ্লুকোজামাইন আর এন গ্লুটামিক অ্যাসিড। তো প্রথমত পেপটাইডোগ্লাইকেন আমরা সবাই জানি, পেপটাইডোগ্লাইকেন হলো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান। কিন্তু এই যে পেপটাইডোগ্লাইকেন সেটা দুটো আলাদা সুগার নিয়ে তৈরি। কী কী সুগার নিয়ে তৈরি? রাইট আনসার কী হবে? রাইট আনসার হবে অপশান এ। ঠিক আছে, এন অ্যাসিটাইল গ্লুকোজামাইন এবং এন মিউরামিক অ্যাসিড, এই দুটো নিয়ে কিন্তু পেপটাইডোগ্লাইকেন তৈরি হয়। ওকে, তাই জন্য পেপটাইডোগ্লাইকেনকে বলা হয় কি এটা হেটেরোপলিস্যাকারাইড। কারণ কি দুটো ভিন্ন প্রকারের মনোস্যাকারাইড নিয়ে এই পেপটাইডোগ্লাইকেনটা তৈরি হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, 25 নম্বর কোশ্চেন। কোশ্চেন নাম্বার 25 বলা আছে, এখানে ভিটামিন রয়েছে এবং ভিটামিনের সাইন্টিফিক নেম দেওয়া রয়েছে। এদিকে দুটো কলাম ম্যাচ করতে হবে। এদিকে আছে ভিটামিন B8, B9, B12 আর ভিটামিন ই। এদিকে রয়েছে সায়ানোকোবালামিন, টোকোফেরল, বায়োটিন আর ফোলিক অ্যাসিড। তো তার জন্য তোমাদের অবশ্যই ভিটামিনগুলোর যে কেমিক্যাল নেম সেগুলো জানতে হবে। চলো ম্যাচটা করা যাক। দেখো কি রয়েছে। প্রথমে আছে ভিটামিন B8। ভিটামিন B8-এর কেমিক্যাল নেম হচ্ছে বায়োটিন, মানে একের সাথে হবে অপশান সি। তো একটাতেই রয়েছে, একের সাথে অপশান সি, অপশান সিতেই রয়েছে, তাহলে এটাই হচ্ছে। বাকিগুলো আমরা দেখে নিই। তারপর রয়েছে দেখো ভিটামিন B9। B9 হচ্ছে ফোলিক অ্যাসিড, ঠিক আছে, মানে 2-এর সাথে হচ্ছে ডি। ভিটামিন B12 সায়ানোকোবালামিন, 3-এর সাথে হচ্ছে এ, এবং রয়েছে ভিটামিন ই যেটা হচ্ছে টোকোফেরল। ঠিক আছে, তার মানে 4-এর সাথে হচ্ছে কি? 4-এর সাথে হচ্ছে বি অপশন। ওকে, তার মানে আমরা আরেকবার দেখে নিই, এটাকে রিভাইজ করে নিই। ভিটামিন B8 আরেকবার দেখে নাও ওটা কী রয়েছে। ভিটামিন B8 হবে বায়োটিন, 1-এর সাথে সি। ভিটামিন B9 হবে ফোলিক অ্যাসিড, 2-এর সাথে ডি। 3 আছে ভিটামিন B12 হচ্ছে সায়ানোকোবালামিন, 3-এর সাথে হবে এ। ভিটামিন ই হচ্ছে টোকোফেরল, মানে অপশন বি হবে ঠিক। ঠিক আছে, তো এখানে কোন অপশনটা ঠিক হচ্ছে? অপশন সি এখানে কিন্তু কারেক্ট হচ্ছে। ঠিক আছে, অপশন সি। কোশ্চেন নাম্বার 26 দেখো কি রয়েছে। 26 নম্বর কোশ্চেনে বলা আছে কোনটি ভাজক কলার বৈশিষ্ট্য নয়? অপশন দেখো, ঘন সাইটোপ্লাজম, বিভাজিত হয়, কোষান্তররন্ধ্র এবং পাতলা কোষপ্রাচীর। তো এর মধ্যে ভাজক কলার বৈশিষ্ট্য নয় কোনটা? ভাজক কলার বৈশিষ্ট্য নয় কোষান্তররন্ধ্র। ভাজক কলায় কিন্তু কোষান্তররন্ধ্র থাকে না, সেই হিসাবে অপশন সি হচ্ছে আমাদের এখানে কারেক্ট। বাকি যেগুলো দেওয়া রয়েছে সেগুলো ভাজক কলা সম্পর্কে ঠিক দেওয়া রয়েছে। ভাজক কলা অবশ্যই বিভাজিত হয়। ঠিক আছে, উদ্ভিদের যে বর্ধনশীল অঙ্গ রয়েছে, সেটা পাতা হোক, কাণ্ডের অগ্রভাগ হোক, মূলের অগ্রভাগ হোক, সেই বর্ধনশীল অঙ্গে কোন কলা উপস্থিত যদি প্রশ্ন থাকে তাহলে কী হবে? ভাজক কলা। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। 27 নম্বর কোশ্চেন দেখো কি আছে। কোশ্চেন নাম্বার 27 বলা রয়েছে, যেসব প্রাণী জলে স্বাধীনভাবে সাঁতার কেটে বেড়ায় তাদের কি বলে? অপশানস রয়েছে বেন্থস, নেকটন, ফনা আর ফাইটোপ্ল্যাঙ্কটন। কী বলছে? যেসব প্রাণী, কি বলা আছে? যেসব প্রাণী জলে কি করে? স্বাধীনভাবে সাঁতার কেটে বেড়ায় তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় নেকটন। অপশনে বি হবে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, বেন্থস কি? বেন্থস হচ্ছে সেই প্রাণীগুলো যেগুলো জলের তলদেশে থাকে। ঠিক আছে, জলের তলদেশে, সেইগুলোকে বলছি বেন্থস। আর রয়েছে ফনা। কোনো নির্দিষ্ট এলাকায় যত প্রাণী রয়েছে, কোনো নির্দিষ্ট এলাকায় যত প্রাণী রয়েছে সেই প্রাণীর সমষ্টিকে বলা হয় কি? ফনা। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। 28 নম্বর কোশ্চেন দেখো কি রয়েছে। টেস্ট ক্রসের মাধ্যমে আমরা প্রজাতির কি জানতে পারি? টেস্ট ক্রসটা অ্যাকচুয়ালি কেন করা হয় সেটাই হচ্ছে তোমাদের এখানে কোয়েশ্চেন। অপশানস রয়েছে জিনোটাইপ জানতে পারি, ফিনোটাইপ জানতে পারি, জিনোটাইপ ও ফিনোটাইপ জানতে পারি, নাকি কোনোটি নয়। তো টেস্ট ক্রস যখন করা হয়, এর আগেও আমি বললাম টেস্ট ক্রস হচ্ছে যে F1 বংশীয় যে হেটেরোজাইগাস জীব রয়েছে, ক্যাপিটাল টি স্মল টি, প্রচ্ছন্ন জীব। ঠিক আছে, প্রচ্ছন্ন জিনোটাইপযুক্ত জীবের সংকরায়ন ঘটনাকে বলা হয় কি? টেস্ট ক্রস। তো এই টেস্ট ক্রসের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে জীবের জিনোটাইপ জানা। কি জানা? জীবের জিনোটাইপ জানা। ফিনোটাইপ তো আমরা দেখেই বুঝতে পারছি, ফিনোটাইপ তো আমরা বাইরে থেকে দেখেই বুঝতে পারছি, কিন্তু জিনোটাইপ আমরা জানতে পারছি না। তো সেই জিনোটাইপ জানার জন্যই কিন্তু কী করা হয়? এই টেস্ট ক্রস করা হয়। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 29। মিওসিস কোষ বিভাজনের নিউক্লিয়াস দুবার বিভাজিত হয়। নিউক্লিয়াস বিভাজিত হয় দুবার, কিন্তু ক্রোমোজোম কতবার বিভাজিত হয়? অপশানস রয়েছে 1 বার, 2 বার, 3 বার, নাকি 4 বার। ক্রোমোজোম কতবার বিভাজিত হবে? ক্রোমোজোম শুধুমাত্র একবারে বিভাজিত হয়। মিওসিস 1-এর অ্যানাফেজ 1-এ পৃথক হয় সমস্ত ক্রোমোজোম। ঠিক আছে, আর মিওসিস 2-এর অ্যানাফেজ 2-তে পৃথক হয় কি না? মিওসিস 2-এর অ্যানাফেজ 2-তে পৃথক হয় কি? ক্রোমাটিড। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। 30 নম্বর কোশ্চেন দেখো কি রয়েছে। বলা আছে বস্তুর প্রতিবিম্ব কোথায় তৈরি হয়?
অপশানস রয়েছে স্ক্লেরা, কোরোয়েড, রেটিনা নাকি লেন্স। তো বস্তুর প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? বস্তুর প্রতিবিম্ব তৈরি হয় রেটিনাতে। বস্তুর প্রতিবিম্ব তৈরি হয় কোথায়? রেটিনা। রেটিনা হচ্ছে আমাদের চোখের আলোক সুবেদী স্তর, ঠিক আছে। রেটিনায় দু রকমের কোষ থাকে, একটা কি থাকে? রড কোষ, এবং একটা থাকে কোন কোষ। রড প্লাস কোন। রড কোষ সাহায্য করে আমাদের রাতে বা মৃদু আলোতে দেখতে, কোন কোষ সাহায্য করে আমাদের বর্ণ চিনতে প্লাস উজ্জ্বল আলোতে দেখতে। এই কোন কোষে যদি নষ্ট হয়ে যায়, ঠিক আছে, কোন কোষ নষ্ট হওয়ার কারণে কিন্তু কি হয়? বর্ণান্ধতা যে রোগটা হয় সেটা হয়। আর বর্ণান্ধতা কত প্রকারে হয়? বর্ণান্ধতা হয় আবার 3 প্রকারের: প্রোটানোপিয়া, ডিউটেরোনোপিয়া এবং ট্রাইটোনোপিয়া। প্রোটানোপিয়া হচ্ছে লাল বর্ণান্ধতা, ডিউটেরোনোপিয়া হচ্ছে সবুজ বর্ণান্ধতা, এবং ট্রাইটোনোপিয়া হচ্ছে নীল বর্ণান্ধতা, ঠিক আছে। চলো এরপরে দেখবো আমরা লাইফ সায়েন্সের ক্যাটাগরি 2 এর কোয়েশ্চেন। তো লাইফ সায়েন্স ক্যাটাগরি 2 এখান থেকে স্টার্ট হচ্ছে। দেখো লাইফ সায়েন্স ক্যাটাগরি 2 এর ফার্স্ট কোয়েশ্চেনে কী রয়েছে? নিউক্লিওজোমে যা উপস্থিত থাকে। অপশানস রয়েছে শুধু হিস্টোন প্রোটিন, ডিএনএ ও হিস্টোন প্রোটিন উভয়, ডিএনএ ও আরএনএ উভয়, নাকি শুধু ডিএনএ। নিউক্লিওজোমে উপস্থিত থাকে ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন, ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন। হিস্টোন অক্টামার গঠিত হয়, যে হিস্টোন অক্টামারে কী থাকে? H2A, H2B মানে হিস্টোন প্রোটিন, এগুলো H3 এবং H4, অর্থাৎ প্রত্যেকটা যে এখানে লিখেছি আমি H2A, H2B, H3, H4 চারটে, প্রত্যেকটা থাকে দুটো করে, তাহলে মোট হচ্ছে 8টা দিয়ে গঠিত হয় হিস্টোন অক্টামার। সেই হিস্টোন অক্টামারের চারপাশেই কিন্তু ডিএনএটা জড়িয়ে বা পেঁচিয়ে অবস্থান করে। ডিএনএ থেকে যখন ক্রোমোজোম তৈরি হয় তখন কিন্তু এই নিউক্লিওজোমটা ভীষণ একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার, ঠিক আছে। চলো আরেকটা জিনিস জেনে রাখবে, হিস্টোন প্রোটিন হচ্ছে ক্ষারীয় প্রোটিন, আর ডিএনএ থাকে কি? ফসফরিক অ্যাসিড। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। 32 নম্বর কোশ্চেন দেখো কী রয়েছে। মানুষের আরবিসির কিছু বৈশিষ্ট্য এখানে দেওয়া রয়েছে, তো কোনগুলো ঠিক আর কোনগুলো ঠিক নয় সেটা আমাদের বলতে হবে। অপশান প্রথমেই রয়েছে 120 দিন বাঁচে, প্লীহাতে তৈরি হয়, পরিণত অবস্থায় দ্বি উত্তল হয়, আর রয়েছে পরিণত অবস্থায় নিউক্লিয়াসবিহীন হয়। তো এগুলোর মধ্যে আরবিসি এর ফিচার্স কোনগুলো? প্রথমত হচ্ছে আরবিসি 20 দিন বাঁচে, অপশান এ ঠিক। আরবিসি পরিণত অবস্থায় দ্বি উত্তল হয় না, দ্বি অবতল হয়, ঠিক আছে। আরবিসি পরিণত অবস্থায় কেমন হয়? দ্বি অবতল হয়, এবং পরিণত অবস্থাটা নিউক্লিয়াসবিহীন হয়, এইটা ঠিক। মানে এ আর ডি অপশন কিন্তু এখানে ঠিক রয়েছে। আর প্লীহাতে আরবিসি তৈরি হয় না, প্লীহাতে গিয়ে আরবিসি কী হয়? বিনষ্ট হয়, সেজন্য প্লীহাকে বলা হয় আরবিসি এর কবরস্থান। ওকে, আর পরিণত অবস্থায় কি বললাম? আরবিসি কেমন হয়? দ্বি অবতল, নট দ্বি উত্তল। ওকে, আর আরবিসির কাজ নিশ্চয়ই তোমরা সবাই জানো, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বহন করে আমাদের সারা শরীরের প্রত্যেকটা দেহ কোষে সেটাকে পৌঁছানো, এটা হচ্ছে আরবিসির কাজ। নেক্সট কোশ্চেন দেখো, 33 নম্বর কোশ্চেনে কী বলা আছে? বাস্তুতন্ত্রের জৈব উপাদানগুলি হলো। অপশান দেখো উৎপাদক, খাদক, বিয়োজক, আর রয়েছে তাপমাত্রা। তো এগুলোর মধ্যে বাস্তুতন্ত্রের জৈব উপাদান কোনগুলো? জৈব উপাদান হচ্ছে উৎপাদক, খাদক এবং বিয়োজক, এই তিনটে হলো জৈব উপাদান, ঠিক আছে। তাপমাত্রা, আলো, বায়ু, মাটি, সূর্যালোক এই সমস্ত কিছু হচ্ছে অজৈব উপাদানের মধ্যে পড়ে। নেক্সট কোশ্চেন দেখবো আমরা 34 নম্বর কোশ্চেন, ক্যাটাগরি 2 এর 4 নম্বর। এটা আংশিক স্বনির্ভর কোষীয় অঙ্গাণু হলো। আংশিক স্বনির্ভর অপশানস কী রয়েছে? বা অর্ধ স্বনির্ভর কোষীয় অঙ্গাণুও বলা হয় এগুলোকে। নিউক্লিয়াস, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া আর সেন্ট্রোজোম। আংশিক স্বনির্ভর কোষীয় অঙ্গাণু হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট। অপশান বি এবং অপশান সি হবে এখানে ঠিক অপশান। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, 35 নম্বর কোশ্চেন কী রয়েছে? এনার্জি কারেন্সির উদাহরণ হলো। অপশান আছে এটিপি মানে অ্যাডেনোসিন ট্রাইফসফেট, জিটিপি গুয়ানোসিন ট্রাইফসফেট, এনএডি নিউক্লিওটাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড, এফএডি ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। তো এক্ষেত্রে এনার্জি কারেন্সি কোনগুলো হয়ে যাবে? এনার্জি কারেন্সি হচ্ছে এটিপি এবং জিটিপি, ঠিক আছে। ফসফেট যেখানেই থাকে, ফসফেট মানেই হচ্ছে এনার্জি, যত বেশি ফসফেট সেখানে এনার্জি থাকে তত বেশি। যেমন ধরো এটিপি আমরা পড়ছি, কিন্তু সেটা প্রথমে থাকে কি? এএমপি মানে অ্যাডেনোসিন মনোফসফেট, এডিপি অ্যাডেনোসিন ডাইফসফেট, আর এটিপি অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এখানে রয়েছে একটা ফসফেট গ্রুপ, এখানে দুটো ফসফেট গ্রুপ, এখানে তিনটে ফসফেট গ্রুপ, ঠিক আছে। তো সব থেকে বেশি এনার্জি থাকে কার মধ্যে? এখানে এটিপি এর মধ্যে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। 36 নম্বর কোশ্চেন দেখো কী আছে। 36 নম্বর কোশ্চেনে রয়েছে পরিফেরা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য হলো। অপশান দেখো দেহে অসংখ্য ক্ষুদ্র পোরের উপস্থিতি, অপশান বি রয়েছে কোয়ানোসাইট কোষ, অপশান সি রয়েছে কোলোব্লাস্ট কোষ, আর অপশান ডি রয়েছে এরা এককোষী।
তো এর মধ্যে পরিফেরা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য কোনগুলো? পরিফেরা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহে অসংখ্য ক্ষুদ্র পোর। পোর কথা অর্থ হচ্ছে ছিদ্র, পোর মানে হচ্ছে ছিদ্র। আমরা জানি পরিফেরাকে কিন্তু ছিদ্রাল প্রাণীও বলা হয়। কি বলা হয়? ছিদ্রাল প্রাণী। কারণ এদের দেহে কি থাকে? অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে, যেগুলোকে কি বলা হয়? অস্টিয়া। পরিফেরার দেহে উপস্থিত ছোট ছোট ছিদ্রগুলোকে বলা হয় অস্টিয়া। আর একটা বড় ছিদ্র থাকে, এটাকে বলা হয় কি? অস্কিউলাম। বড় ছিদ্রের নাম হচ্ছে অস্কিউলাম, আর ছোট ছিদ্রগুলো হচ্ছে অস্টিয়া। তাহলে দেহে অসংখ্য পোরের উপস্থিতি ঠিক রয়েছে। কোয়ানোসাইট কোষ বর্তমান, এটা ঠিক। তাহলে অপশন এ আর অপশন বি কিন্তু এখানে সঠিক রয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখবো আমরা 37 নম্বর কোশ্চেন। দেখো কি রয়েছে। কোশ্চেন নাম্বার 37, নিচের কোনগুলি সঠিক? অপশন দেখো, সমসারক দ্রবণে কোষের কোনো পরিবর্তন হয় না, অতিসারক দ্রবণে কোষের প্লাজমোলাইসিস ঘটে, ব্যাপন ও অভিস্রবণ হলো সক্রিয় পরিবহন, এবং রয়েছে নিষ্ক্রিয় পরিবহনে অণু বা আয়ন উচ্চ থেকে নিম্ন ঘনত্বে যায়। তো এখানে সঠিক কোনগুলো? এখানে সঠিক হচ্ছে প্রথমত ফার্স্টেরটাই সঠিক, কারণ সমসারক দ্রবণে কিন্তু কোষের কোনো পরিবর্তন হবে না। সমসারক বলতে কি? কোষকে আমি এমন একটা দ্রবণে রেখেছি যেখানে কোষীয় দ্রবণের ঘনত্ব, মানে কোষের সাইটোপ্লাজমের ঘনত্ব, এবং যে দ্রবণে রেখেছি সেই বহিঃ মাধ্যমের ঘনত্বটা হচ্ছে সেম। তাহলে এক্ষেত্রে কোনো প্রকারের অন্তর অভিস্রবণও হবে না, বহিঃ অভিস্রবণও হবে না। তো সেক্ষেত্রে কোষের যে ঘনত্ব, সেটা মানে কোষের যে আকার, সেটা যেমন ছিল সেই রকমই থাকবে। ঠিক আছে, তো অপশন এ এখানে ঠিক। আর কোনটা ঠিক? আর ঠিক হচ্ছে অতিসারক দ্রবণে কোষের প্লাজমোলাইসিস ঘটে। অতিসারক দ্রবণে কি হয়? কোষের প্লাজমোলাইসিস ঘটে। অতিসারক দ্রবণ কি? একটা আমি দ্রবণ নিয়েছি এবং সেখানে কোষটা রেখেছি ধরো, তো এই যে বাইরের দ্রবণের যে ঘনত্ব, সেটার ঘনত্ব যদি বেশি হয় এবং কোষীয় ঘনত্বে যদি কম হয়, কোষীয় ঘনত্বটা হচ্ছে কম আর বাইরের দ্রবণের ঘনত্ব যে বেশি, তো সেই বাইরের যে দ্রবণ, সেটাকে আমি বলছি কি? অতিসারক দ্রবণ। এবং ওই অতিসারক দ্রবণে যখন কোষকে রেখে দেওয়া হয়, ঘনত্ব বেশি থাকার কারণে ওই কোষের তো ঘনত্ব কম, আর কোষের ঘনত্ব কম মানে হচ্ছে কোষের মধ্যে জলের পরিমাণ বেশি রয়েছে, আর অতিসারক দ্রবণে জলের পরিমাণটা কম রয়েছে। তো সেক্ষেত্রে কি হবে? কোষের মধ্যে থেকে যে জলীয় অংশ, সেটা বাইরে বেরিয়ে আসতে থাকবে অভিস্রবণ প্রক্রিয়ায়। ঠিক আছে, এবং প্লাজমোলাইসিস হবে, মানে কি হবে? কোষটা সংকুচিত হয়ে যাবে। ঠিক আছে, তো প্লাজমোলাইসিস কি হয়? অতিসারক দ্রবণে কোষের প্লাজমোলাইসিস ঘটে। নেক্সট কি রয়েছে? এটা ঠিক। নিষ্ক্রিয় পরিবহনে কি হয়? অণু বা আয়ন উচ্চ থেকে নিম্ন ঘনত্বে যায়, এটা হচ্ছে একদম ঠিক। ওকে, এবং সক্রিয় পরিবহনে কি হয়? অণু বা আয়ন নিম্ন থেকে উচ্চ ঘনত্বে যায়। ঠিক আছে, তার জন্য কি হয়? ওখানে এনার্জির প্রয়োজন, বা সক্রিয় পরিবহনে মনে রাখবে সবসময় এটিপির প্রয়োজন হয়। শক্তি ছাড়া কিন্তু সক্রিয় পরিবহন হয় না, কিন্তু নিষ্ক্রিয় পরিবহনের জন্য কোনো প্রকার এক্সট্রা শক্তির প্রয়োজন হয় না, আর এখানে উচ্চ থেকে নিম্ন ঘনত্বে অণু বা আয়নের চলাচল হয়। নেক্সট কোশ্চেন দেখো 38 নম্বর কোশ্চেন কি বলা আছে। কোশ্চেন নাম্বার 38, পরজীবীয় পুষ্টি পরিলক্ষিত হয়। কার কার ক্ষেত্রে এখানে পরজীবীয় পুষ্টি পরিলক্ষিত হয়? অপশানস রয়েছে মনোট্রোপা, গোলকৃমি, সূর্যশিশির, আর রয়েছে র্যাফলেসিয়া। তো এক্ষেত্রে পরজীবী পুষ্টি কার কার দেখা যায়? গোলকৃমির দেখা যায় এবং র্যাফলেসিয়ার দেখা যায়, পরজীবীয় পুষ্টি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখবো আমরা 39 নম্বর কোশ্চেন। দেখো কি রয়েছে। সঠিক উত্তরটি লেখো, মানে এখানেও স্টেটমেন্ট রয়েছে, কারেক্ট স্টেটমেন্টটা বলতে হবে। অপশান এতে রয়েছে অগ্নাশয় হলো সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থি, বি রয়েছে যকৃৎ হলো সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থি, সি আছে কোলনের 6টি অংশ, আর ডি হচ্ছে সোডিয়াম টরোক্লোরাইড হলো পিত্তলবণ। তো এর মধ্যে সঠিক কোনগুলো? সঠিক হচ্ছে সবথেকে বড় পৌষ্টিক গ্রন্থি হচ্ছে যকৃৎ, অপশন বি হবে ঠিক, এবং সোডিয়াম টরোক্লোরাইড হলো একটি পিত্তলবণ, এটাও ঠিক। আর কোলনের 4টি অংশ, কোলনের 6টি অংশ নয়, কোলনের কটি অংশ? কোলনের হচ্ছে 4টি অংশ। কি কি রয়েছে? অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন এবং সিগময়েড কোলন, এই 4টে হচ্ছে কোলনের পার্ট। ঠিক আছে, তো অপশন বি আর অপশন ডি হলো ঠিক। তারপরে দেখো 40 নম্বর কোশ্চেন, এটা লাইফ সায়েন্স ক্যাটাগরি 2 এর লাস্ট কোশ্চেন কি রয়েছে। মূত্রের অস্বাভাবিক উপাদান হলো। অপশন দেখো ইউরিয়া, গ্লুকোজ, রক্ত আর প্রোটিন। তো এর মধ্যে মূত্রের অস্বাভাবিক বা অ্যাবনর্মাল কম্পোনেন্টস কোনগুলো? প্রথমত হচ্ছে গ্লুকোজ। মূত্রের মধ্যে গ্লুকোজ কিন্তু 0% থাকা উচিত। কোন উপস্থিতি? গ্লুকোজের উপস্থিতি কিন্তু মূত্রে কাম্য নয়, আর যদি সেটা হয়ে থাকে তাহলে সেটা ইন্ডিকেট করছে ডায়াবেটিস মেলিটাইসকে বা কিডনির কোনো ম্যালফাংশনকে। তারপর রয়েছে রক্ত। মূত্রে রক্ত থাকে না এবং প্রোটিনও কিন্তু থাকে না। তো অপশন বি, সি এবং ডি এখানে হবে মূত্রের অস্বাভাবিক উপাদান। এরপরে স্টার্ট হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের ক্যাটাগরি 1 এর কোয়েশ্চেন। দেখো ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 1 প্রথমত কি রয়েছে? 1 নম্বর কোয়েশ্চেন, মানে 41 নম্বর কোয়েশ্চেন। গাড়ির চালকের পিছনের যানবাহন দেখার জন্য যে দর্পণ ব্যবহার করা হয় তা হলো।
অপশানস দেখে নাও, সমতল, উত্তল, অবতল নাকি কোনোটি নয়। তো গাড়ির চালক গাড়ির পিছনের দৃশ্য দেখার জন্য যে দর্পণ ব্যবহার করে সেটা হচ্ছে উত্তল দর্পণ। সেটা কোন দর্পণ? সেটা হচ্ছে রেয়ার ভিউ মিরর, উত্তল দর্পণ ব্যবহার করা হয়। উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয়, জিনিসগুলোকে ছোট দেখায় ঠিকই, কিন্তু অনেকটা জায়গা জুড়ে, মানে দৃষ্টি ক্ষেত্র কিন্তু অনেকটা বেশি হয়, মানে অনেকটা জায়গা জুড়ে প্রতিবিম্ব ওখানে তৈরি হয়, ফলে ভালো ভিজুয়ালাইজ করা যায় গাড়ির পেছনে কি গাড়ি আসছে বা না আসছে সেটা সম্পর্কে। তো এখানে কারেক্ট আনসার কি হলো? অপশন বি, উত্তল দর্পণ। ঠিক আছে, তোমরা আমাকে কমেন্ট করে বলবে যে অবতল দর্পণ কোথায় কোথায় ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন দেখো 41 হলো 42 নম্বর কোয়েশ্চেন। দেখো কি রয়েছে, তাপীয় প্রসারণের ক্রম হলো, মানে তাপীয় প্রসারণ কার সব থেকে বেশি হয় বা কার সব থেকে কম হয়। অপশানস রয়েছে গ্যাস গ্রেটার দেন তরল গ্রেটার দেন কঠিন। অপশান বি রয়েছে কঠিন গ্রেটার দেন তরল গ্রেটার দেন গ্যাস। অপশান সি আছে কঠিন গ্রেটার দেন গ্যাস গ্রেটার দেন তরল। আর ডিতে রয়েছে গ্যাস গ্রেটার দেন কঠিন গ্রেটার দেন তরল। তো তাপীয় প্রসারণ সব থেকে বেশি হয় যার, সেটা হচ্ছে গ্যাসের, তারপরে হয় তরলের, তারপরে হয় কঠিনের। ঠিক আছে, তার মানে সব থেকে বেশি হচ্ছে গ্যাস, দেন তরল, দেন কঠিন, মানে অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার, গ্যাস, তরল এবং কঠিন। নেক্সট কোশ্চেন দেখো 43 নম্বর কোশ্চেন, তড়িৎ বিশ্লেষণের সময় নিম্নলিখিত কোন ধরনের পরিবর্তন হয়। অপশান দেখে নাও, ক্যাথোডে জারণ, অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ, অ্যানোডে জারণ, ক্যাথোডে প্রতিস্থাপন, অ্যানোডে সংযোজন। আর ডিতে রয়েছে ক্যাথোড ও অ্যানোড উভয় জায়গাতেই সংযোজন। তো ক্যাথোডে কি হয়? ক্যাথোডে মনে রাখবে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডের বিজারণ হবে এবং অ্যানোডে কী বিক্রিয়া ঘটে? অ্যানোডের জারণ বিক্রিয়া ঘটে। ক্যাথোডে ঘটবে বিজারণ বিক্রিয়া এবং অ্যানোডে ঘটবে জারণ বিক্রিয়া। ক্যাথোড হলো ঋণাত্মক তড়িৎদ্বার এবং অ্যানোড হলো ধনাত্মক তড়িৎদ্বার। ঠিক আছে, ক্যাথোডে সবসময় ক্যাটায়ন যায়। ক্যাথোড যেহেতু ঋণাত্মক তড়িৎদ্বার, তাই জন্য ক্যাথোডে আকৃষ্ট হয় কে? ক্যাটায়ন বা পজিটিভ আয়ন। এবং পজিটিভ আয়ন মানে কি? সেখানে ইলেকট্রনের সংখ্যা রয়েছে কম, এবং সেটা ক্যাথোডে গিয়ে কি হয়? ইলেকট্রন গ্রহণ করে, এবং ইলেকট্রন গ্রহণ করা মাত্রই হচ্ছে বিজারণ বিক্রিয়া, তাহলে সেক্ষেত্রে বিজারণ বিক্রিয়া হচ্ছে। এবং অ্যানোড হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বার। ঠিক আছে, অ্যানোড হলো ধনাত্মক তড়িৎদ্বার, তাহলে এখানে আকৃষ্ট হয় কে? নেগেটিভ আয়ন বা অ্যানায়ন, এবং সেখানে অ্যানায়ন গিয়ে কী করে? ইলেকট্রন বর্জন করে, তাহলে সেখানে কি বিক্রিয়া হচ্ছে? ইলেকট্রন বর্জন করা মানে জারণ বিক্রিয়া। তাহলে ক্যাথোডে হবে বিজারণ বিক্রিয়া আর অ্যানোডে হবে জারণ বিক্রিয়া। অপশান বি হবে এখানে ঠিক। পরবর্তী কোশ্চেন দেখো 44 নম্বর কোশ্চেন, বিভব ও বিভব পার্থক্যের এসআই একক হলো। অপশানস রয়েছে অ্যাম্পিয়ার, কুলম্ব, জুল আর ভোল্ট। তো বিভব আর বিভব পার্থক্য উভয়েরই কিন্তু এককটা কি? সেম। বিভব আর বিভব পার্থক্য উভয়ের একক সেম, আর সেই এককটা কি? সেই একক হচ্ছে ভোল্ট। বিভবেরও একক ভোল্ট, বিভব পার্থক্যেরও একক হচ্ছে ভোল্ট। নেক্সট কোশ্চেন দেখো 45 নম্বর কোশ্চেন কি রয়েছে, যদি 32 গ্রাম অক্সিজেন গ্যাসে অণুর সংখ্যা n হয়, তাহলে 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে অণুর সংখ্যা কত হবে। অপশানস রয়েছে n, 2n, 3n আর 4n। তো দেখো 32 গ্রাম অক্সিজেন, এখানে কি দেওয়া রয়েছে? 32 গ্রাম অক্সিজেন। অক্সিজেন মানে O2, আর O2 এর আণবিক যে ওজন সেটাই হচ্ছে কি? 32। এবং এখানে 32 গ্রাম অক্সিজেন মানে কত মোল অক্সিজেন নেওয়া হয়েছে? 1 মোল অক্সিজেন কিন্তু এখানে নেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে কি 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। আমরা কি জানি কার্বন ডাইঅক্সাইডের যে আণবিক ওজন সেটা কত হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড CO2 বের করে নিই, কার্বন হচ্ছে 12, কার্বনের পারমাণবিক ওজন 12, অক্সিজেনের পারমাণবিক ওজন হচ্ছে 16, আর দুটো অক্সিজেন পরমাণু রয়েছে তাই 16 × 2 করলাম, তাহলে কি হচ্ছে 12 + 32, 32 + 12 মানে হচ্ছে 44। তাহলে কার্বন ডাইঅক্সাইডের যে আণবিক ওজন সেটা হচ্ছে 44, এবং এখানে দেওয়া রয়েছে কি 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, তাহলে 44 গ্রাম মানে হচ্ছে 1 মোল। 44 গ্রাম মানে আমরা কি বুঝি? 1 মোল। তাহলে 88 গ্রাম মানে কত হবে? অবশ্যই 2 মোল। অবশ্যই কত হবে? 2 মোল। তাহলে 32 গ্রাম মানে হচ্ছে 1 মোল, 1 মোলে ছিল n, তাহলে এখানে 2 মোলে কত পাবো আমরা? 2 মোলে পাবো 2n। তো অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। ঠিক আছে, কারণ অ্যাভোগাড্রোর সূত্র অনুসারে আমরা কি জানি? অ্যাভোগাড্রোর সূত্র অনুসারে আমরা জানি সম উষ্ণতা ও চাপে সম আয়তন সমস্ত গ্যাসের সমসংখ্যক অণু থাকে, সম আয়তন। এবং যেহেতু আমরা নিয়েছিলাম এখানে 1 মোল অক্সিজেন, 1 মোল কি নিয়েছিলাম? অক্সিজেন। তো 1 মোল অক্সিজেন মানে আয়তন কত? 22.4 লিটার। তাহলে সেই হিসেবে 1 মোল কার্বন ডাইঅক্সাইডেরও আয়তন হবে 22.4 লিটার, আর সেখানে অণুর সংখ্যা সেই এনই হবে। এবং এখানে নিয়েছে হচ্ছে 88 গ্রাম, তাহলে 88 গ্রামের যে আয়তন সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে 44.8 লিটার। তাহলে 44.8 লিটারের যে অণুর সংখ্যা সেটা এনের জায়গায় কত হয়ে যাবে? 2n হয়ে যাবে। বোঝা গেছে? চলো পরবর্তী কোশ্চেন দেখো, সাধারণ উষ্ণতায় আয়নীয় যৌগের ভৌত অবস্থা হলো। অপশনস রয়েছে কঠিন, তরল, গ্যাসীয় আর কেলাসাকার কঠিন।
তো সাধারণ অবস্থায় যে আয়নীয় যৌগগুলো হয় সেগুলো কেলাস আকার কঠিন পদার্থ হয়। ঠিক আছে, সাধারণ অবস্থায় আয়নীয় যৌগগুলো কেমন হয়? কেলাস আকার কঠিন পদার্থ। অপশন ডি হচ্ছে এখানে ঠিক। পরবর্তী কোশ্চেন দেখবো আমরা 47 নম্বর কোশ্চেন। সমপরিমাণ তাপ প্রয়োগ করলে কোন পদার্থের প্রসারণ বেশি হবে? কঠিন, তরল, গ্যাসীয় পদার্থ, তিনটি পদার্থের প্রসারণই সমান হবে। সমপরিমাণ তাপ যদি গ্যাস, কঠিন এবং তরলকে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সবথেকে বেশি পরিমাণ যে প্রসারণ সেটা হবে কার? সেটা হবে গ্যাসীয় পদার্থের। অপশন সি হচ্ছে এখানে ঠিক। ওকে, নেক্সট কোশ্চেন দেখো 48 নম্বর কোশ্চেন কি রয়েছে? উচ্চতা বৃদ্ধির সাথে সাথে স্থিতিশক্তির মান অপশন রয়েছে হ্রাস পায়, বৃদ্ধি পায়, এক থাকে, নাকি হ্রাস বা বৃদ্ধি পায়। তো উচ্চতা বাড়ার সাথে সাথে স্থিতিশক্তির যে মান সেটা কিন্তু বাড়তে থাকে, কারণ স্থিতিশক্তির মান আমরা জানি কি হয়? mgh। তাহলে এইচ যত বাড়বে স্থিতিশক্তির মানও তত বাড়বে। নেক্সট কোশ্চেন দেখো 49 নম্বর কোশ্চেন। এম ভরের একটি বস্তুর গতিশক্তি ই হলে ভরবেগ হবে √2mE, 2mE, √2m ই, আর রয়েছে √এর ভেতর 2mE। এখানে অপশন বি, অপশন এ আর অপশন ডিটা একই রয়েছে। তো যাই হোক, একটা বস্তুর গতিশক্তির মান যদি ই হয় তাহলে তার ভরবেগের মান পি হচ্ছে √2mE। কী হবে? √2mE। 2m আর ই সবকটা কিন্তু রুটের ভেতরেই থাকবে, মানে অপশন এ হবে এখানে কারেক্ট আনসার। ডিও হবে, কারণ ডি আর এ দেখো একই রয়েছে, √2mE। নেক্সট কোশ্চেন দেখো 50 নম্বর কোশ্চেন, একটা ম্যাথামেটিক্যাল কোশ্চেন। 0.1 কেজি ভরের একটি বুলেটের গতিশক্তি 4.5 কিলোজুল। 4.5 কিলোজুল। বুলেটটির বেগ নির্ণয় করো। দেখো আমরা কী দিয়ে করবো অঙ্কটা? গতিশক্তির সূত্র দিয়ে। গতিশক্তি আমরা কি জানি? হাফ mv²। গতিশক্তি জানি কি আমরা? হাফ mv²। সেটা যেমন কী আছে? 4.5 কিলোজুল। তাহলে কিলোজুলটাকে আমরা কি করব? জুলে কনভার্ট করে নেব। কিলোজুলকে জুলে কনভার্ট করতে হলে কত দ্বিগুণ করতে হবে? 1000 দিয়ে। তাহলে 1000 দ্বিগুণ করে দিলাম, এবং তাহলে হাফটা লিখলাম, এম রয়েছে 0.1 কেজি, তাহলে 0.1 লিখলাম ইন্টু v² সমান রয়েছে কি? এই পয়েন্টটা যদি আমি তুলে দিই বা এটাই গুণ করি তাহলে আমি কি পাবো? 4500 পাবো। ঠিক আছে, 4500। এরপরে এই পয়েন্টটা তোলো, নিচে 10 বসবে, এবার কোনাকুনি গুণ করে দাও। তাহলে 45 দুগুণে কত পাবো? 90। আর এইটা যদি আমরা গুণ করি v² সমান কী পাবো? 45 দুগুণে পাবো 90, এবং তারপরে বসবে 3টে শূন্য, কারণ এখানে 2 জিরো আর এখানে একটা জিরো। ঠিক আছে, এই হলো v² সমান। তাহলে v² সমান যদি এটা হয় তাহলে v সমান কী হবে? v² সমান 9 1 2 3 4 4টে জিরো, তাহলে v সমান পাবো আমরা কি? 300। v সমান কী পাবো? 300। যদি হয় 9 1 2 3 4টে শূন্য, তাহলে ভি সমান কী হবে? √, এটা করতে হবে √, 9 পর 1 2 3 4 জিরোস, অ্যান্ড তারপরে কী পাবো আমরা? 300। ভি এর মান কত পাবো আমরা? 300 মিটার পার সেকেন্ড। মানে অপশন কোনটা ঠিক হবে? অপশন সি হবে এখানে ঠিক, 300 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো 51 নম্বর কোশ্চেন। একটি বস্তুর ভর ও বেগ উভয় দ্বিগুণ করলে বস্তুর গতিশক্তি হবে পূর্ব মানের 8 গুণ, 6 গুণ, 4 গুণ, নাকি কোনো পরিবর্তন হবে না। তো যখন কোনো বস্তুর ভর এবং বেগ উভয় দ্বিগুণ করা হচ্ছে তখন গতিশক্তিটা কেমন হবে? দেখো, গতিশক্তি আমরা কি জানি? হাফ mv²। ভরকেও দ্বিগুণ করা হয়েছে, বেগকেও দ্বিগুণ করা হয়েছে, তাহলে হাফ লিখলাম, এম এর জায়গায় কী লিখবো? 2m, আর v² জায়গায় কী লিখবো? 2v এর হোল স্কোয়ার। তাহলে সেখান থেকে আমরা কী পাবো? হাফ 2mটা 2m লিখলাম, আর 2 দুগুণে 4v²। ঠিক আছে, এটাকে যদি আমরা গুণ করে দেখি পাবো, দেখো হাফ এম আর v² থেকেই যাচ্ছে, এক্সট্রা কী আসছে? 4 দুগুণে 8, তাহলে কত গুণ হয়ে যাবে? সেটা 8 গুণ হয়ে যাবে। কত গুণ হবে? 8 গুণ। অপশন এ হবে এখানে ঠিক, 8 গুণ। নেক্সট কোশ্চেন দেখো 52 নম্বর কোশ্চেন। কি বলা আছে? নেল পলিশ তুলতে কোন দ্রাবকটি ব্যবহার করা হয়? নেল পলিশ তুলতে কোন দ্রাবক ব্যবহৃত হয়? অপশান রয়েছে ইথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল, অ্যাসিটোন আর তারপিন তেল। তো নেল পলিশ তুলতে বা নেল পলিশ রিমুভার যেটা আমরা ইউজ করি সেখানে ব্যবহার করা হয় কি? অ্যাসিটোন। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার, অ্যাসিটোন। 53 নম্বর কোশ্চেন দেখো কী রয়েছে। কোনো তরলের ঘনত্ব ডি, অভিকর্ষজ ত্বরণের মান জি, তাহলে এইচ গভীরতায় চাপের মান পি এর মান, চাপের মান যদি পি হয় তাহলে তার মান কি হবে? অপশান দেখো, পি সমান hd/g, বিতে রয়েছে পি সমান 2hDg, সিতে রয়েছে পি সমান hd²g, আর ডিতে রয়েছে পি সমান hDg। তো যদি কোনো তরলের ঘনত্ব ডি, অভিকর্ষজ ত্বরণের মান জি এবং এইচ গভীরতায় চাপ পি হয় তাহলে পি সমান কী হয়? hDg। পি সমান কী হয়? hDg, মানে অপশন ডি হবে এখানে কারেক্ট আনসার, পি সমান hDg। নেক্সট কোশ্চেন দেখো 54 নম্বর কোশ্চেন। নিচের কোন রাশির একক একটি মৌলিক একক দ্বারা গঠিত? একটা মাত্র মৌলিক একক দ্বারা গঠিত হবে।
আয়তন, দ্রুতি, ক্ষমতা নাকি শক্তি? তো এখানে একটি মাত্র মৌলিক একক দ্বারা গঠিত হচ্ছে আয়তন। আয়তন কিসের একক নিয়ে গঠিত? দৈর্ঘ্যের একক নিয়ে। আয়তন মানে আমরা কি জানি? মিটার কিউব, তাই তো? তার মানে দৈর্ঘ্যের একক নিয়ে গঠিত, তাই দৈর্ঘ্যের এককের যে কিউব সেটাই হচ্ছে কি আয়তন। তো মিটার কিউব, তাই তো, বা সেমি কিউবও বলতে পারি আমরা এটাকে। তো এখানে আনসার কী হবে? অপশান এ আয়তন। আনসার কী হলো? অপশান এ আয়তন হলো কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, 55 নম্বর কোয়েশ্চেন কী রয়েছে? জৈব যৌগ সাধারণত জলে অদ্রবণীয়, ঠিক আছে, কিন্তু চিনি, গ্লুকোজ, অ্যালকোহল প্রভৃতি জৈব যৌগ জলে দ্রবীভূত হয়, কারণ এগুলি জলের অণুর সাথে অপশান রয়েছে তড়িৎযোজী বন্ধন সৃষ্টি করে, বিতে রয়েছে সমযোজী বন্ধন সৃষ্টি করে, সিতে রয়েছে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করে, আর ডিতে রয়েছে অসমযোজী বন্ধন সৃষ্টি করে। এই সব জৈব যৌগগুলো জলে দ্রবীভূত হচ্ছে, তখন কি হচ্ছে? সেই জৈব যৌগগুলো জলের অণুর সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করছে। কি বন্ধন? হাইড্রোজেন বন্ধন। তো অপশান এখানে কোনটা ঠিক হচ্ছে? অপশান সি হয়ে যাচ্ছে কারেক্ট, হাইড্রোজেন বন্ধন। নেক্সট দেখবো আমরা, এরপরে রয়েছে ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 2 এর কোশ্চেন। দেখো কোশ্চেন প্রথমেই কি রয়েছে। ফার্স্ট কোশ্চেনে রয়েছে ক্যাটাগরি 2 এর নিচের কোনগুলি আইসো ইলেকট্রিক। তো আইসো ইলেকট্রিক কথাটার কি মানে সেটা আগে জানতে হবে। আইসো ইলেকট্রিক মানে আইসো কথার অর্থ হচ্ছে সমান, এবং ইলেকট্রিক মানে বুঝতে পারছো ইলেকট্রন সংখ্যার কথা বলা হচ্ছে। তো এই যে আয়নগুলো বা পরমাণু যাই এখানে দেওয়া রয়েছে, তো এর মধ্যে কোনগুলোর ইলেকট্রন সংখ্যা সমান বলতে হবে। তো প্রথমত দেখো অপশানসে কী রয়েছে। ফার্স্ট অপশানে রয়েছে আর্গন। ফার্স্ট অপশানে কী রয়েছে এখানে? আর্গন। তারপর রয়েছে Na+, দেন রয়েছে Ca2+, আর রয়েছে Cl-। তো এর মধ্যে কোনগুলো আইসো ইলেকট্রিক হবে? প্রথমত কার কত ইলেকট্রন সংখ্যা সেটা আমরা দেখে নিই। আর্গনের যে ইলেকট্রন সংখ্যা সেটা কত হয়? 18, ঠিক আছে। প্রোটন সংখ্যাও 18, পারমাণবিক সংখ্যা যেহেতু 18 আর্গনের, তো সেই হিসেবে আর্গনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 18। তারপর হচ্ছে Na+, ইলেকট্রন রয়েছে 10টা, ঠিক আছে। Ca2+-এ ইলেকট্রন রয়েছে 18টা, এবং Cl-এও ইলেকট্রন রয়েছে 18টা। তাহলে সেক্ষেত্রে বুঝতেই পারছো কোনগুলো এখানে আইসো ইলেকট্রিক হলো। আইসো ইলেকট্রিক হচ্ছে আর্গন, তার সাথে ক্যালসিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন। অপশান এ, অপশান সি এবং অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, 57 নম্বর কোশ্চেনে কি বলা আছে। কোশ্চেন নম্বর 57 কি রয়েছে? নিচের কোন বক্তব্যগুলি সঠিক? অপশানস কী কী রয়েছে দেখো। আলফা কণা ধনাত্মক তড়িতাধানযুক্ত, দেন রয়েছে গামা রশ্মির ভেদন ক্ষমতা নেই, মানে 0 বলতে চাইছে এখানে। তারপর রয়েছে আলফা কণার প্রকৃতিতে হিলিয়াম আয়ন, আর অপশান ডিতে রয়েছে বিটা কণা আধানহীন। তো এর মধ্যে সঠিক কোনগুলো? প্রথমত সঠিক হচ্ছে আলফা কণা ধনাত্মক তড়িতাধানযুক্ত, এটা একদম সঠিক। আর কি নেক্সট যেটা ঠিক সেটা হচ্ছে অপশান সি, আলফা কণার প্রকৃতিতে হিলিয়াম আয়ন, ঠিক আছে। বিটা কণা আধানহীন নয়, বিটা কণা হচ্ছে নেগেটিভ তড়িৎগ্রস্ত, ঠিক আছে, নেগেটিভলি চার্জ। আর গামা রশ্মির ভেদন ক্ষমতা হচ্ছে সব থেকে বেশি। আলফা, বিটা আর গামার মধ্যে ভেদন ক্ষমতা সব থেকে বেশি হচ্ছে গামা রশ্মির, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নম্বর 58 কি বলছে? নিচের কোনগুলি 1 মোল বোঝায়? 1 মোল। তো এখানে অপশানস দেখো, প্রথমে কি রয়েছে। 17 গ্রাম অ্যামোনিয়া আছে, 44 গ্রাম অক্সিজেন, 18 গ্রাম জল, আর 28 গ্রাম নাইট্রোজেন। তো এখানে 1 মোল বলতে কোনগুলোকে বোঝাচ্ছে দেখো। প্রথমত হচ্ছে 17 গ্রাম অ্যামোনিয়া মানে 1 মোল অ্যামোনিয়া হয়। তারপরে কোনটা 1 মোল হচ্ছে? 18 গ্রাম জল। 18 গ্রাম জল মানেও কিন্তু 1 মোল জল। আর কোনটা হচ্ছে 28 গ্রাম নাইট্রোজেন বা N2। এই তিনটেই কিন্তু 1 মোলকে বোঝাচ্ছে। কীভাবে বোঝাচ্ছে? তোমরা যদি অ্যামোনিয়া মানে NH3 এর আণবিক ওজন বের করো, ঠিক আছে, অ্যামোনিয়ার আণবিক ওজন দেখবে 17 বেরোবে। অ্যামোনিয়ার যে আণবিক ওজন সেটা হচ্ছে 17, প্লাস এখানে নেওয়া হচ্ছে দেখো কত? 17 গ্রাম অ্যামোনিয়া। তাহলে 17 গ্রাম অ্যামোনিয়া মানে হচ্ছে 1 মোল অ্যামোনিয়া। সেমভাবে যদি তোমরা জল বের করো, জলের আণবিক ওজন বেরোবে 18, তার মানে 18 গ্রাম জল মানে হচ্ছে 1 মোল জল। আর N2 যদি বের করো, N2 বেরোবে। N2 হচ্ছে যে পারমাণবিক ভর সেটা হচ্ছে 14 করে। তো এখানে N2 মানে কি? দুটো নাইট্রোজেন পরমাণু রয়েছে, তো সেক্ষেত্রে N2 মানে কি? 2 × 14 মানে 28 বেরোবে। তাহলে 28 গ্রাম নাইট্রোজেন মানেও কিন্তু 1 মোল নাইট্রোজেনকে বোঝায়, ঠিক আছে। তো এখানে অপশান এ, অপশান সি আর অপশান ডি ঠিক হলো। 59 নম্বরের কোশ্চেন দেখো কী আছে। কোশ্চেন নাম্বার 59 বলছে নিচের কোনগুলি হাইড্রোজেনের আইসোটোপ? অপশান দেখো প্রোটিয়াম, টাইটেনিয়াম, ডয়টেরিয়াম আর রয়েছে ট্রিটিয়াম। তো এর মধ্যে হাইড্রোজেনের আইসোটোপ কোনগুলো? এখানে হাইড্রোজেনের 3টে আইসোটোপই দেওয়া রয়েছে। কোনগুলো? প্রোটিয়াম হবে, ডয়টেরিয়াম হবে এবং ট্রিটিয়াম হবে। এই তিনটেই কিন্তু হাইড্রোজেনের আইসোটোপ। মানে কোনগুলো ঠিক হলো? অপশান এ ঠিক হলো, অপশান সি ঠিক হলো, আর অপশান ডি এখানে ঠিক হলো। 60 নম্বর কোশ্চেন দেখো কী রয়েছে। কোশ্চেন নম্বর 60 বলা আছে নিচের কোন রাশিগুলির একক 2টি মৌলিক একক দ্বারা গঠিত? 2টি মৌলিক একক দ্বারা, ঠিক আছে। অপশানসগুলো দেখো কী রয়েছে।
বেগ, ঘনত্ব, বল আর ভরবেগ। তো এখানে দুটো মৌলিক একক দ্বারা গঠিত কোনগুলোর? প্রথম হচ্ছে বেগ, কারণ বেগের যে মাত্রা সেটা কি হয় LT-1, তাই তো। আর ঘনত্ব, ঘনত্ব মানে আমরা কি জানি ভর বাই আয়তন, মানে ভর আর আয়তন, তাহলে LQ হবে -3 হবে এখানে, ঠিক আছে। যেহেতু ভর বাই আয়তন তাই m(l⁻³ তাহলে এখানে দেখো দুটো করে রয়েছে L আর T। এলটা হচ্ছে কি দৈর্ঘ্যের আর টিটা হচ্ছে সময়ের। এখানে m হচ্ছে ভরের, m হচ্ছে দৈর্ঘ্যের। তাহলে এখানে কোনটা হবে? অপশন A এবং অপশন B হবে এখানে কিন্তু ঠিক। ওকে, বাকি যদি তুমি এখানে দেখো বলের যে মাত্রা, বলের মাত্রা কি হবে? বল F সমান আমরা কি জানি m এ। তাহলে এম এর কী হয়? এম এর হচ্ছে এমই হবে আর এর হচ্ছে LT-2। তার মানে যে বলের মাত্রা সেটা mLT-2। এখানে তিনটেই মৌলিক একক রয়েছে, ভরও রয়েছে, দৈর্ঘ্য রয়েছে, সময় রয়েছে। আর ভর বেগের ক্ষেত্রে কী হয়? ভর ইন্টু বেগ। তাহলে ভর ইন্টু বেগ মানে কি mLT-1। এখানেও কিন্তু তিনটে মৌলিক এককই রয়েছে, ঠিক আছে। মানে এখানে কোন দুটো অপশন ঠিক? অপশন A এবং অপশন B, এই দুটো অপশন এখানে ঠিক। এবার স্টার্ট হচ্ছে ইংলিশের কোয়েশ্চেন। ইংলিশ তোমাদের পরীক্ষা থাকবে 15টা MCQ, প্রত্যেকটা 1 নম্বর করে। এখানেও কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। তো ইংলিশের ফার্স্ট কোয়েশ্চেন দেখো কী রয়েছে, চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ সিগনিফিক্যান্ট। সিনোনিম মানে বুঝতেই পারছো সমার্থক শব্দ এখানে তোমাকে বলতে হবে। তো প্রথমে সিগনিফিক্যান্ট মানে কি? সিগনিফিক্যান্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ। সিগনিফিক্যান্ট মানে গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ। তাহলে বাকি ওয়ার্ডগুলোর মানেও জেনে নিই। ইম্পর্টেন্ট মানেও গুরুত্বপূর্ণ। সামিট মানে হচ্ছে চূড়া, পর্বতের চূড়া হতে পারে বা অন্য কোনো জিনিসের চূড়া। টপ যেটাকে আমরা বলি সেটা হচ্ছে সামিট। তারপর হচ্ছে ভিজিলেন্ট মানে ওয়াচফুল বা সতর্ক বলতে পারো, সেটা হচ্ছে ভিজিলেন্ট, ঠিক আছে। আর ওয়েন মানে হচ্ছে নেতিয়ে যাওয়া, শুকিয়ে যাওয়া, সেটাকে ওয়েন বলা হয়। তো সেক্ষেত্রে যে সিগনিফিক্যান্ট তার যে সিনোনিম সেটা কি হয়ে যাবে? ইম্পর্টেন্ট। অপশন A হয়ে যাবে কারেক্ট, ঠিক আছে। নেক্সট দেখো 62 নম্বরে কি রয়েছে, বলছে রিপ্লেস দ্য ইটালিসাইজড ওয়ার্ড উইথ দ্য কারেক্ট অপশন। যে ওয়ার্ডটা ইটালিসাইজে রয়েছে সেটাকে তোমাকে কারেক্ট অপশান দিয়ে রিপ্লেস করতে হবে। তো কোয়েশ্চেন দেখো কি অ্যাকচুয়ালি, ইট ইজ কম্পালসারি ফর অল দ্য স্টুডেন্টস টু জয়েন দিস ট্যুর। এটা প্রত্যেকটা স্টুডেন্টসের জন্য কম্পালসারি, মানে করতেই হবে, মাস্ট টু ডু, ঠিক আছে, করতেই হবে কি? টু জয়েন দিস ট্যুর, এই ট্যুরটা জয়েন সবাইকেই করতে হবে, এটা মাস্ট একদম। তো সেক্ষেত্রে অপশানসে কী কী রয়েছে দেখো, অপশান প্রথমেই রয়েছে হচ্ছে রেগুলার মানে নিয়মিত, নেসেসারি প্রয়োজন, ডিউটিফুল মানে কর্তব্যপূর্ণ, আর অব্লিগেটরি মানে হচ্ছে বাধ্যতামূলক। তো এখানে কোনটা হচ্ছে রাইট অপশান? এখানে রয়েছে কম্পালসারি। আমরা কাকে রিপ্লেস করব? কম্পালসারিকে রিপ্লেস করব। তাহলে কম্পালসারি রিপ্লেসমেন্ট হিসেবে কোনটা একদম সুটেবল হচ্ছে? সেটা হচ্ছে অব্লিগেটরি, ঠিক আছে। দুটো মানেই হচ্ছে বাধ্যতামূলক। তো এখানে রাইট আনসার কোনটা হবে? অপশন ডি হবে এখানে কারেক্ট অপশন, ঠিক আছে। কম্পালসারির সঙ্গে আমরা রিপ্লেস করব কাকে? অব্লিগেটরিকে। ওকে, অপশন ডি হলো কারেক্ট। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 63, কি বলা আছে? চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। যে ওয়ার্ডটা দেওয়া রয়েছে তার অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ বলতে হবে। তো শব্দটা এখানে রয়েছে স্কারসিটি মানে কি? অভাব। স্কারসিটি মানে অভাব। তো তার জন্য অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, তার মানে কি? প্রচুর পরিমাণে থাকা। তো মিনিং অপশানগুলো দেখে না প্রথমে। স্ক্যান্টি মানে হচ্ছে অল্প পরিমাণে থাকা। তারপর হচ্ছে প্রসপারিটি মানে হচ্ছে খ্যাতি। তারপর হচ্ছে মেজরিটি মানে বেশিরভাগ। তারপর হচ্ছে প্লেন্টি মানে প্রচুর, হিউজ, প্লেন্টি মানে হচ্ছে ইন হিউজ নাম্বার, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে স্কারসিটির যে অ্যান্টোনিম অফ স্কারসিটি কী হয়ে যাবে? প্লেন্টি। অপশন ডি হবে এখানে কারেক্ট আনসার, ঠিক আছে, প্লেন্টি। নেক্সট কোশ্চেন দেখো 64 নম্বর কোশ্চেন, কি আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড। শূন্যস্থান পূরণ করতে হবে সঠিক শব্দ বসিয়ে। কি রয়েছে? মাই নেবার আমার প্রতিবেশী, ইজ ভেরি ড্যাশ ফর হি বিলিভস কারণ সে বিশ্বাস করে কি? দ্যাট যে নাথিং গুড উইল হ্যাপেন টু হিম তার সাথে কোনো কিছুই ভালো হবে না। তো তার জন্য অপশানসগুলো কী কী রয়েছে দেখো, মানে পেসিমিস্টিক মানে হচ্ছে নিরাশাবাদী, অপটিমিস্টিক আশাবাদী, রিজনেবল, আর রয়েছে কি? ফরওয়ার্ড লুকিং। তো এক্ষেত্রে আমরা লাইনটা পড়ে কি বুঝতে পারছি? সে হচ্ছে খুবই নিরাশাবাদী, তাই তো, বা হতাশা বা আশাহীন। তাহলে সেই হিসেবে আমরা কি করব এখানে? পেসিমিস্টিক মানে কি? যার মধ্যে কোনো আশা নেই, ঠিক আছে, হোপলেস, সেটা হচ্ছে পেসিমিস্টিক। তো এখানে পেসিমিস্টিক হবে কারেক্ট অপশন, অর্থাৎ অপশন এ হয়ে যাবে কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন দেখবো। চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 65 কী রয়েছে? কোশ্চেন নাম্বার 65 বলা আছে এ কাপ অফ ওয়াটার, 1 কাপ জল, ওয়াজ এনাফ যথেষ্ট ছিল, টু ড্যাশ হিজ থার্স্ট তার তৃষ্ণা মেটানোর জন্য। অপশান কী কী রয়েছে? স্যাটিসফাই, অ্যাপিজ, কোয়েঞ্চ আর এক্সটিংগুইশ। তৃষ্ণা মেটানোকে আমরা কি বলি? কোয়েঞ্চ, ঠিক আছে। তো এখানে কি হবে রাইট আনসার? কোয়েঞ্চ। অপশন সি হবে কারেক্ট আনসার। কি হচ্ছে সেন্টেন্সটা তাহলে? এ কাপ অফ ওয়াটার ওয়াজ এনাফ টু কোয়েঞ্চ হিজ থার্স্ট, ঠিক আছে, অপশন সি হয়ে গেল কারেক্ট।
কোয়েশ্চেন নাম্বার 66 দেখো কী রয়েছে, ন্যারেশন চেঞ্জের একটা কোয়েশ্চেন। এখানে কী রয়েছে কোয়েশ্চেনে, দ্য ওম্যান সেড টু মি হোয়েন ডিড ইউ ভিজিট মি ইয়েস্টারডে। মহিলাটা আমাকে বললেন যে আগের দিন তুমি কখন আমার সাথে দেখা করেছিলে। তো এর ন্যারেশন চেঞ্জ করতে হবে। দেখো প্রথমত কি হবে, আস্কড হবে এখানে, কারণ কোয়েশ্চেন মার্ক রয়েছে, জিজ্ঞেস করছে। তো এখানে কি হবে, দ্য ওম্যান আস্কড মি, দ্য ওম্যান আস্কড মি। ঠিক আছে, তো দেখে নাও দ্য ওম্যান আস্কড মি কোথায় রয়েছে, দেখো এইখানে রয়েছে, এখানেও রয়েছে এবং এখানেও রয়েছে, দুটো অপশানেই রয়েছে। তারপর কি রয়েছে, হোয়েন ডিড ইউ ভিজিট মি ইয়েস্টারডে। হোয়েন ডিড ইউ, ইউ মানে কাকে বোঝাচ্ছে এখানে, আমাকে, কারণ আমি ভিজিট করেছিলাম। তাহলে কি হবে এখানে, হোয়েন আই হ্যাড ভিজিটেড হিম দ্য প্রিভিয়াস ডে। হোয়েন আই হ্যাড ভিজিটেড হার, এখানে হিম হবে না, কারণ দ্য ওম্যানকে ভিজিট করছি মানে মহিলা, সেক্ষেত্রে হার হবে। তো কী হবে এখানে, দ্য ওম্যান আস্কড মি হোয়েন আই হ্যাড ভিজিটেড হার দ্য প্রিভিয়াস ডে। ঠিক আছে, অপশন ডি হবে এখানে কারেক্ট আনসার, অপশন ডি হবে কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কী রয়েছে, 67 নম্বর কোয়েশ্চেন দেখো কী আছে। কোয়েশ্চেন নাম্বার 67-এ বলা আছে, দ্য ম্যানেজার কুড নট অ্যাকসেপ্ট দ্য ইউনিয়ন লিডার্স প্রপোজাল। এটা একটা ভয়েস চেঞ্জের কোয়েশ্চেন, এটা কী করতে হবে, ভয়েস চেঞ্জ করতে হবে। এখানে অবজেক্ট হচ্ছে দ্য ইউনিয়ন লিডার্স প্রপোজালস, তাহলে এখানে অবজেক্টটাকে আমরা কি করব, সাবজেক্ট করব। তাহলে প্রথমেই আসবে কি, দ্য ইউনিয়ন লিডার্স প্রপোজালস। তো সব কটাতে দেখো তাই রয়েছে, তাই তো, দ্য ইউনিয়ন লিডার্স প্রপোজালস, দ্য ইউনিয়ন লিডার্স প্রপোজালস, এখানেও তাই রয়েছে, এখানেও তাই রয়েছে। এরপরে কি আসবে দেখো, এখানে যেহেতু কী রয়েছে, কুড নট, তাহলে এখানে কি চলে আসবে, কুড নট বি। ঠিক আছে, কুড নট বি অ্যাকসেপ্টেড বাই দ্য ম্যানেজার। দ্য ইউনিয়ন লিডার্স প্রপোজালস কুড নট বি অ্যাকসেপ্টেড বাই দ্য ম্যানেজার, এইটা হবে আমাদের আনসার। তাহলে সেই হিসেবে কোন অপশানটা হচ্ছে আনসার, আনসার হচ্ছে অপশান এ, দ্য ইউনিয়ন লিডার্স প্রপোজালস কুড নট বি অ্যাকসেপ্টেড বাই দ্য ম্যানেজার। চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 68 কী বলা আছে, হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স কন্টেন্স অ্যান এরর। তো সেন্টেন্সটা দেখো কি আছে, অ্যাজ সুন অ্যাজ দ্য পিয়ন রিংস দ্য ফার্স্ট বেল, এটা হচ্ছে এ, এই সেন্টেন্সের এই পার্টটা হচ্ছে এ। ঠিক আছে, দেন অল দ্য স্টুডেন্টস অ্যাসেম্বল অন দ্য প্লেগ্রাউন্ড ফর প্রেয়ার, নাকি নো এরর। তো এখানে এরর কোথায় রয়েছে দেখো, প্রথমত সেন্টেন্সটা স্টার্ট হয়েছে অ্যাজ সুন অ্যাজ দিয়ে, ঠিক আছে, আবার এখানে দেখো দেন বসছে। অ্যাজ সুন অ্যাজের সময় কিন্তু কখনো দেন বসে না। ঠিক আছে, তো এখানে কোন পার্টটায় ভুল রয়েছে, এরর রয়েছে, পার্ট বিতে কিন্তু এখানে এরর রয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 69 কী রয়েছে, চুজ দ্য অপোজিট ওয়ার্ড অফ প্রফেশনাল। প্রফেশনালের অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম এখানে করতে হবে আমাদের। তো অপশানস কী রয়েছে দেখো, আমাচিওর, ট্রেডসম্যান, লেবার আর কাস্টমার। তো প্রফেশনাল মানে কি, প্রফেশনাল মানে যে একটা কাজ যেটা তার প্রফেশন, সে সেই কাজে সুদক্ষ হবে, তবেই আমরা সেটাকে বলবো কি প্রফেশনাল। এবং যে অপশানগুলো রয়েছে এখানে সেই মানেগুলো দেখো কি রয়েছে, আমাটিওর মানে হচ্ছে শৌখিন, ঠিক আছে, যে শখের জন্য, শখ পূরণের জন্য কোনো কাজ করছে সে হচ্ছে আমাটিওর। নেক্সট হচ্ছে ট্রেডসম্যান, লেবার মানে শ্রমিক, তোমরা সবাই জানো, কাস্টমার মানে কাস্টমার। তো এখানে কি হচ্ছে, কারেক্ট যে অপোজিট ওয়ার্ড প্রফেশনালে সেটা কী হয়ে যাবে, অপশান এ। ঠিক আছে, অপশান এ হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 70। কোশ্চেন নাম্বার 70-তে কী বলা আছে, ইট ওয়াজ হার মেইডেন স্পিচ অন দ্য স্টেজ অ্যান্ড সি পারফর্মড ওয়েল। এখানে মেইডেন স্পিচটা দেখো রেড কালারে লেখা আছে, এটাকে তোমাকে রিপ্লেস করতে হবে। ঠিক আছে, তো মেইডেন স্পিচ মানে কি, মেইডেন স্পিচ এই ওয়ার্ডটার মিনিং হচ্ছে ফার্স্ট স্পিচ। ওকে, তো এখানে অপশান দেখো কী রয়েছে, আনপ্রিপেয়ার্ড স্পিচ, সাডেন স্পিচ। অপশানস কী রয়েছে এখানে, আনপ্রিপেয়ার্ড স্পিচ, সাডেন স্পিচ, প্রাইমারি স্পিচ আর ফার্স্ট স্পিচ। তো মেইডেন স্পিচের মিনিং কী বললাম আমি, প্রথম স্পিচ, সেটাকে বলা হয় মেইডেন স্পিচ। তো সেই হিসেবে আনসারও কোনটা হচ্ছে দেখো, অপশান যে ডি রয়েছে ফার্স্ট স্পিচ, এটা হচ্ছে কারেক্ট অপশান। ঠিক আছে, চলো কোয়েশ্চেন নাম্বার 71 দেখো কী রয়েছে, এ পারসন হু লাভস হিমসেলফ দ্য মোস্ট ইজ কল্ড। একজন মানুষ যে নিজেকে সব থেকে বেশি ভালোবাসে তাকে কি বলা হয়। অপশান দেখো কী রয়েছে, নার্সিসিস্ট, হেডোনিস্ট, মেসোচিস্ট নাকি স্যাডিস্ট। তো মিনিংগুলো একবার দেখে নাও। নার্সিসিস্ট মানে হচ্ছে যে নিজেকে খুব বেশি ভালোবাসে, ঠিক আছে, তাকে বলা হয় নার্সিসিস্ট। অপশান বিতে রয়েছে হেডোনিস্ট, হেডোনিস্ট মানে হচ্ছে আনন্দজীবী। তারপর রয়েছে মেসোচিস্ট, মেসোচিস্ট মানে হচ্ছে যে মানুষটা নিজেকে পেন দিয়ে আনন্দ পায়, সেটা হচ্ছে মেসোচিস্ট। আর স্যাডিস্ট মানে হচ্ছে যে অন্যকে পেন দিয়ে আনন্দ উপভোগ করে, সে হচ্ছে স্যাডিস্ট। তো সেই হিসাবে এখানে আনসারটা কী হচ্ছে, দ্য পারসন হু লাভস হিমসেলফ দ্য মোস্ট ইজ কল্ড নার্সিসিস্ট। অপশান এ হবে এখানে কারেক্ট আনসার। ওকে, কোশ্চেন নাম্বার 71 হলো। 72 নম্বর কোশ্চেন দেখো কী রয়েছে, ওয়ান হু ডিলস উইথ দ্য স্কিন রিলেটেড ডিজিজেস।
একজন যে স্কিন রিলেটেড ডিজিজ বা চর্মরোগ বিশেষজ্ঞ বলতে পারো, তাই কি বলা হয়? প্রথম অপশানে রয়েছে অপথ্যালমোলজিস্ট, তারপর রয়েছে অবস্টেটিশিয়ান, দেন রয়েছে ডার্মাটোলজিস্ট, আর রয়েছে নিউরোলজিস্ট। তো ওয়ান হু ডিলস উইথ দ্য স্কিন রিলেটেড ডিজিজেস, তাই কি বলবো আমরা? ডার্মাটোলজিস্ট। অপশন সি হবে এখানে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। অপথ্যালমোলজিস্ট মানে হচ্ছে আই স্পেশালিস্ট, অবস্টেটিশিয়ান মানে হচ্ছে প্রেগনেন্সি রিলেটেড যে ডক্টর থাকেন, ঠিক আছে, বা প্রসূতি বিশেষজ্ঞ যাকে বলা হয়, যে ডেলিভারিং অফ বেবিজ বা কেয়ার ডিউরিং প্রেগনেন্সি, সেটা হচ্ছে অবস্টেটিশিয়ানের কাজ। আর রয়েছে কি নিউরোলজিস্ট, মানে স্পেশালিস্ট অফ নিউরোনস বা নার্ভ রিলেটেড ডিজিজ, সেটা হচ্ছে নিউরোলজিস্ট। তাহলে বোঝা গেল। এবার পরবর্তী দেখো 73 নম্বর কোয়েশ্চেন কী রয়েছে, ইনফ্লামেশন অফ গামস। গাম মানে কি? মাড়ি। আর ইনফ্লামেশন মানে প্রদাহ। মাড়ির প্রদাহকে কি বলা হয়? গামের ইনফ্লামেশনকে বলা হয় কি? জিঞ্জিভাইটিস। অপশান বি হবে এখানে কারেক্ট আনসার, ঠিক আছে, জিঞ্জিভাইটিস। নেক্সট কোশ্চেন দেখো 74 নম্বর কোশ্চেন, চুজ দ্য কারেক্ট স্পেলিং। যে স্পেলিংটা ঠিক সেটা এখানে চুজ করতে বলা হয়েছে। তো অপশান সবকটা এখানে যেটা রয়েছে সেটা ফরচুনেট নিয়ে সবকটা স্পেলিং দেওয়া রয়েছে। তো ফরচুনেট বানান কি? ফরচুনেট বানান হচ্ছে FORTUNATE। তো সেই হিসেবে কোন বানানটা ঠিক দেখে নাও। ফরচুনেট হচ্ছে এইটা ঠিক, অপশান ডিটা হচ্ছে এখানে কারেক্ট আনসার, ঠিক আছে, অপশান ডি হচ্ছে কারেক্ট স্পেলিং। তারপরে কোশ্চেন নাম্বার 75 যে কোশ্চেনটা রয়েছে সেটা কী বলছে, এখানেও কিন্তু কারেক্ট স্পেলিংটা তোমাকে চুজ করতে হবে। এখানে কি স্পেলিং রয়েছে? সাইমালটেনিয়াস। তো সাইমালটেনিয়াস স্পেলিং এখানে কোনটা ঠিক? সাইমালটেনিয়াসের কারেক্ট স্পেলিং হচ্ছে অপশান সি, ঠিক আছে, SIMULTANEOUS। এটাই হচ্ছে সাইমালটেনিয়াসের কারেক্ট স্পেলিং। তো অপশান সি হচ্ছে এখানে কারেক্ট। নেক্সট কোশ্চেন শুরু করবো আমরা। 75 হলো 76 নম্বর কোশ্চেন, যেখানে রয়েছে ম্যাথমেটিক্সের কোশ্চেন। তো ম্যাথমেটিক্সের প্রথম কোশ্চেন কী রয়েছে দেখো, 76 নম্বর কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেমি এবং ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি হলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত? তো পরিমিতির অঙ্ক যখনই তোমরা করবে তখনই খেয়াল করবে যে ব্যাসার্ধ দেওয়া রয়েছে নাকি ব্যাস দেওয়া রয়েছে। এখানে যেমন দেখো ব্যাসের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, কিন্তু সূত্রে আমাদের লাগবে কি? ব্যাসার্ধ। প্রথমত শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? সেটা হচ্ছে পাই আর এল। আর মানে হচ্ছে কি? শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ। তাহলে পাইয়ের মানটা এখানে পাই রাখলাম, কারণ এখানে অপশনে দেখো সবকটা পাই রয়েছে। তারপরে আর এর মান কি? ব্যাসার্ধ। তাহলে এখানে যদি ব্যাস 16 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? 8 হবে। এবং এল হচ্ছে তির্যক উচ্চতা, যার মান দেওয়া রয়েছে 15 সেমি। তাহলে 15 বসিয়ে দাও। তাহলে 15 8 হচ্ছে 120। তাহলে 120 পাই বর্গ সেমি বা সেমি স্কোয়ার, এটাই হচ্ছে আনসার। মানে সেই হিসেবে আনসার হচ্ছে কি? অপশান সি, 120 পাই বর্গ সেমি। নেক্সট কোশ্চেন দেখো 77 নম্বর কোশ্চেনে কি রয়েছে, একটি গোলকের ব্যাসার্ধ 4.2 সেমি, এটিকে গলিয়ে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের, এখানেও দেখো ব্যাস দেওয়া রয়েছে, একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো। দণ্ডটির দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য বা উচ্চতা এখানে তোমাকে বের করতে হবে। কার উচ্চতা? লম্ববৃত্তাকার যে দণ্ড বানানো হয়েছে সেই দণ্ডের উচ্চতা। তো প্রথম কথা হচ্ছে, যখন এই ধরনের অঙ্ক থাকবে, একটা গোলককে গলিয়ে আরও ছোট গোলক তৈরি করা হয়েছে, বা অন্য যে কোনো শেপ, গোলককে গলিয়ে বলুক, ঠিক আছে, গলিয়ে পিটিয়ে এরকম যদি থাকে কোয়েশ্চেনে, তাহলে বুঝে যাবে তোমাকে আয়তন বের করতে হবে। কেমন? তাহলে এখানে কী বের করতে হবে? আমাকে একদিকে বের করতে হবে গোলকের আয়তন, আর আরেকদিকে বের করতে হবে কি? লম্ববৃত্তাকার যে দণ্ড তার আয়তন। তাহলে গোলকের আয়তনের সূত্র আমরা জানি কি? 4/3 পাই আর কিউব। আর লম্ববৃত্তাকার চোঙ বা লম্ববৃত্তাকার দণ্ডের যে আয়তন সেটা হবে পাই আর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে এখানে আমি H1 লিখলাম, এখানে আমি এটাকে R1 লিখলাম এদিকে, বা এটাকে তোমরা R2 রাখো আর এটাকে R1 রাখো, ঠিক আছে। এবার দেখো পাই তো কেটে যাবে, পাই এদিকে কেটে যাচ্ছে। R1 এর মান দেওয়া রয়েছে কত? 4.2 সেমি। গোলকের যে ব্যাসার্ধ সেটা দেওয়া রয়েছে কত? 4.2 সেমি। যেহেতু কিউব রয়েছে তাই এখানে 3 বার লিখে দিলাম এটাকে, ঠিক আছে। আর এদিকে কি রয়েছে? এদিকে রয়েছে এখানে R2 স্কোয়ার ইন্টু এইচ। তো R2 হচ্ছে কি? R2 হচ্ছে যে চোঙটা তৈরি করা হয়েছে বা লম্ববৃত্তাকার দণ্ড, তার ভূমিতলের ব্যাসার্ধ। তো এখানে তার ব্যাস দেওয়া রয়েছে কত? 2.8। আমার লাগবে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ 2 দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে। তাহলে বেরোবে কত? 1.4 ইন্টু 1.4। আর তার সঙ্গে একটা এইচ তো এখানে থাকছেই। এবার কী করবো আমরা? কাটাকুটি করবো এটাকে। কাটাকুটি করলে দেখো 14 3 42, এখানে 3 পাবো, ঠিক আছে। এই 3 কেটে যাবে। আবার কাটো 14 3 42, এখানেও তুমি 3 পাবে। পয়েন্টটাকে যদি তুলে দাও, এখানে নিচে 10 পাবে। তাহলে এখানে পড়ে থাকছে কি? এখানে 3, এখানে 42, এখানে 4। তাহলে 4 3 12 আর 42 গুণ করে তাকে 10 দিয়ে ভাগ করলে এখানে তোমার এইচের মান বেরিয়ে যাবে। 12 আর 42কে গুণ করে সেটাকে 10 দিয়ে ভাগ করে দাও। 12 আর 42 গুণ করে আমরা পাচ্ছি কত? 504। আর নিচে ছিল কত? 10। তাহলে 504/10টাই হচ্ছে এইচের মান, ঠিক আছে। অর্থাৎ এইচের যে মান সেটা কত হবে? 50.4।
আনসার কোনটা হচ্ছে সেই হিসেবে আনসার হচ্ছে অপশন বি 50.4 সেমি। ঠিক আছে, 77 হলো। এরপরে কোশ্চেন নাম্বার 78 দেখো কী রয়েছে। কোশ্চেন নাম্বার 78 এটা ত্রিকোণমিতি থেকে অঙ্ক রয়েছে। যদি cos থিটা প্লাস sec থিটা সমান 2 হয় তাহলে cos টু দি পাওয়ার 11 থিটা প্লাস sec টু দি পাওয়ার 11 থিটার মান নির্ণয় করি। তো এই অঙ্কটা আমরা কীভাবে করব? দেখো cos থিটা প্রথমে দেওয়া রয়েছে, cos থিটা লিখলাম, প্লাস sec থিটা মানে কি 1/cos থিটা সমান হচ্ছে 1, সমান দেওয়া রয়েছে 2। ঠিক আছে, সমান দেওয়া রয়েছে 2। তাহলে এটাকে লসও করে তাহলে কী পাবো? cos স্কোয়ার থিটা প্লাস 1/cos থিটা পাবো। cos স্কোয়ার থিটা প্লাস 1/cos থিটা সমান পাবো আমরা 2। তাহলে এক্ষেত্রে যদি কোনাকুনি তুমি গুণ করে দাও কী পাবে? cos স্কোয়ার থিটা প্লাস 1 সমান 2 cos থিটা। ঠিক আছে, এরপর যদি ওটাকে তুমি এদিকে নিয়ে আসো cos স্কোয়ার থিটা মাইনাস 2 cos থিটা প্লাস 1 সমান তুমি পাবে 0। তাহলে এটা কার সূত্র? এটা হচ্ছে cos থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ারের সূত্র। cos থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার সমান 0। তাহলে সেখান থেকে আমরা আরও কি লিখতে পারি? cos থিটা মাইনাস 1 সমান 0 এবং cos থিটা সমান আমরা কি পাবো? 1। cos থিটা সমান পেলাম কত? 1। এবার sec থিটার মান বের করে নাও। sec থিটা মানে কি হয়? 1/cos থিটা। sec থিটা মানে হচ্ছে 1/cos থিটা। এর cos থিটার মান 1 পেয়েছেন, 1/1, তাহলে sec থিটার মান পাবো আমরা 1। cos থিটার মানও 1, sec থিটার মানও হচ্ছে 1। তাহলে এখানে আমরা মানটা পুট করে দেবো 1 টু দি পাওয়ার 11 প্লাস 1 টু দি পাওয়ার 11। তাহলে এখানে 1 হবে, আবার এখানে 1 হবে। 1 প্লাস 1 আনসার কত হবে? 2। তাহলে আনসার হবে কি? অপশান সি 2। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 79। 2a = 3b = 4c হলে a:b:c এর মান কত? তো এই অঙ্কটা তোমরা কীভাবে করবে? প্রথম কথা হচ্ছে দেখো, প্রথমে আমরা a আর b দিয়ে করে নিই। 2a = 3b রয়েছে। ঠিক আছে, এখান থেকে a:b বের করো। তাহলে যদি তুমি a/b করো তাহলে 2টা যাবে নিচে আর 3টা যাবে ওপরে। ঠিক আছে, আবার b:c বের করে নাও। 3b সমান দেওয়া রয়েছে কি? 4c। 3b সমান দেওয়া রয়েছে 4c। এখান থেকে বের করলাম b/c। তাহলে b এর সঙ্গে ছিল 3, 3টা নিচে গেল, আর c এর সঙ্গে ছিল 4, 4টা থাকলো ওপরে। তার মানে a:b এর মান বেরোলো 3:2, a:b বেরিয়েছে 3:2, আর b:c বেরিয়েছে 4:3। ঠিক আছে, এটা তোমরা খেয়াল রাখবে। নেক্সট আমরা কি করব? এটাকে এমনভাবে পুট করব। দেখো কেমনভাবে পুট করব এটাকে। এবার আমরা লিখব a:b:c। এটার মানে তো বের করতে বলেছে। a:b কত বেরিয়েছিল বললাম? 3:2 লিখে দিলাম। আবার b:c বেরিয়েছিল 4:3, এখানেও লিখে দিলাম। এবার যে জায়গাটা ফাঁকা রয়েছে তার পাশে যে সংখ্যাটা রয়েছে সেটাও বসিয়ে দাও। সি এর জায়গায় এখানে 2 বসিয়ে দাও, এখানে এর জায়গায় 4 বসিয়ে দাও, এবং এই 3টে গুণ করে দাও। 3 4 আমরা পাবো কত? 12। 4 দুগুণে পাবো 8, আর 3 দুগুণে পাবো হচ্ছে 3 দুগুণে এখানে কত পাবো? 6। তাহলে 12:8:6 পাচ্ছি। কি পাচ্ছি? 12:8:6। এবার এটা 2 দিয়ে কাটাকুটি যাবে। 2 6 12, 2 4 8, 2 3 6। তাহলে আনসার কী হচ্ছে? 6:4:3 হচ্ছে আনসার। অর্থাৎ অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। 6 4 8 3। এই কোশ্চেন তোমরা অন্যভাবেও করতে পারতে। দেখো এখানে কি রয়েছে? 2a 3b 4c, অর্থাৎ a এর সঙ্গে 2 রয়েছে গুণ হিসাবে, b এর সঙ্গে 3 রয়েছে গুণ হিসাবে, c এর সঙ্গে 4 রয়েছে গুণ হিসাবে। এবার আমি বের করব a:b:c। আমি কি করব? এটাকে 1/, করে লিখব। a এর জায়গায় লিখব 1/2, b এর জায়গায় লিখব 1/3, c এর জায়গায় লিখব 1/4। এবার কি করব? এদের যে লসাগু সেটা দিয়ে আমি ওপরগুলোকে গুণ করে দেবো। 2 3 আর 4 লসাগু কত হয়? 12। তাহলে সবার ওপরে 12 লিখে দাও, তারপর কাটাকুটি করে দাও। 2 6 12, 3 4 12, আর 4 3 12। তাও তুমি দেখো একই আনসার পাবে 6:4:3। মানে সেই অপশন ডি কিন্তু এখানে কারেক্ট অপশন হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 80। কোশ্চেন নাম্বার 80 কী বলা আছে? বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে, মানে টাইমটা তোমাকে এখানে বের করতে হবে। 4000 টাকার সমূল চক্রবৃদ্ধি 5324 টাকা হবে। আমাদের বের করতে হবে কি এখানে? টাইমটা। সূত্র আমরা কি জানি? a = p ব্র্যাকেটে 1 প্লাস r/100 পাওয়ারে হচ্ছে t। এবার এর মান দেওয়াই রয়েছে 5 3 2 4। এর মান দেওয়া রয়েছে কি? 5 3 2 4। সেটা বাই আমি p করে দিলাম। p কত রয়েছে? 4000। ঠিক আছে, তাহলে এদিকে কী পড়ে থাকছে? শুধুমাত্র 1 প্লাস আর এর মান হচ্ছে 10%, 10/100। তার পাওয়ারে কত হবে আমরা জানি না। কাটাকুটি করো এটাকে। কাটাকুটি করলে প্রথমত হচ্ছে 4 দিয়ে কাটো, তাহলে পাবে হচ্ছে 1000। 4 দিয়ে কাটলে তুমি পাবে এখানে 1000। 4 13 52, 4 3 12, 4 1 4, মানে 1331। ওপরে আমরা পাচ্ছি 1331 আর নিচে পাচ্ছি কি 1000, আর এইদিকে 0 0 কাটছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা পাবো কি 10 11, ওপরে 11 নিচে 10, আর এখানে 1331/1000। তো এটাকে আমরা আরেকবার রিরাইট করে নিই। 1331/1000, আর এদিকে পাচ্ছি আমরা 11/10, তার মাথায় টি। এবার 1331-এর সঙ্গে 11-র কী সম্পর্ক? 1331 হচ্ছে 11-র কিউব, এবং 10 হচ্ছে কার
এবং 1000 হচ্ছে কার কিউব, 10-এর কিউব। তাহলে আমরা কী লিখবো, 11/10 হোল কিউব সমান 11/10 পাওয়ারে দেবো টি। অর্থাৎ এখানে টি এর মান আমরা কত পাবো, টি এর মান পাবো 3 বছর। টি এর মান কত পাবো, 3 বছর, মানে অপশান হবে বি ঠিক, 3 বছর। নেক্সট কোশ্চেন দেখো 81 নম্বর কোশ্চেনে কী রয়েছে, একটি অংশীদারি ব্যবসায় পৃথা ও রাবেয়ার মূলধন অনুপাত 2:3 এবং রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত 4:5 হলে পৃথা, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত কত তা হিসাব করি। প্রথমে কার কার অনুপাত দেওয়া রয়েছে, পৃথা আর রাবেয়া। পৃথাকে পি লিখলাম আর রাবেয়াকে লিখলাম হচ্ছে আর, ঠিক আছে, এবং রাবেয়াকে লিখেছি আর, জেসমিনকে লিখলাম জে। পৃথা আর রাবেয়ার যে অনুপাত সেটা কত দেওয়া হয়েছে, 2:3, তাহলে 2 লেখো, এখানে 3 লেখো। নেক্সট কী রয়েছে, রাবেয়া আর জেসমিন 4:5, তাহলে রাবেয়ার জায়গায় 4, এখানে হচ্ছে 5। তাহলে এই জায়গাটা দেখো ফাঁকা থাকছে আর এই জায়গাটা ফাঁকা থাকছে, তাহলে যে জায়গাটা ফাঁকা থাকছে কী বলেছি, পাশের সংখ্যাটা বসিয়ে দিতে। তাহলে এখানে 3 বসিয়ে দাও, এখানে 4 বসিয়ে দাও, দিয়ে গুণ করে দাও। 4 দুগুণে কত হবে 8, 4 3 12 আর 3 5 15, তাহলে 8:12:15 হবে আনসার। 8:12:15, মানে অপশন কোনটা হচ্ছে, অপশন এ হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে, 8:12:15, অপশন এ। নেক্সট কোশ্চেন দেখবো আমরা 82 নম্বর কোশ্চেন। দেখো কী রয়েছে, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া রয়েছে ax² + bx + c = 0, যেখানে a ≠ 0 সমীকরণে বীজদ্বয় সমান হলে বলা হচ্ছে এই সমীকরণে বীজদ্বয় সমান। তাহলে যখনই সমীকরণে বীজদ্বয় সমান হয় তখন আমরা কি জানি, তখন সূত্র পাই হচ্ছে b² - 4ac = 0। বীজদ্বয় যখন সমান হয়, বীজদ্বয় কী হয়, সমান হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কী জানবো, b² - 4ac = 0 হবে। অর্থাৎ b² সমান কী হবে, 4ac, b² সমান হবে 4ac। এখান থেকে যদি c এর মান বের করি কী পাবো, b²/4a। c এর মান বের করলে আমরা পাবো b²/4a। অর্থাৎ অপশান কোনটা ঠিক হচ্ছে, অপশান সি। এখানে অপশান হচ্ছে অপশান ডি ঠিক, c সমান হচ্ছে b²/4a। কোয়েশ্চেন নাম্বার 83 দেখো কি রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 83-তে বলা আছে কোনো দ্রব্যের ওপর পরপর দুবার 20% ছাড় দেওয়া হয়েছে, তার সমতুল্য ছাড়ের পরিমাণ কত। তো যখন এরকম পরপর 2বার 3বার ছাড় দেওয়া হবে তখন প্রথমত 2বার ছাড়ের সূত্র কি, ছাড়ের সূত্র হচ্ছে x + y - xy/100, ঠিক আছে, এইটা হবে সমতুল্য ছাড়। মানে এক্সটা মানে হচ্ছে প্রথম ছাড়, ওয়াইটা হচ্ছে দ্বিতীয় ছাড়, আর তারপরে তোমাকে এইটা বসাতে হবে। বা কেউ যদি চায়, যেহেতু ছাড় দিচ্ছে মানে কি, প্রথমে এক্স কমছে -x - y, মাইনাসে প্লাস xy/100 সে বসাতে পারে, তাও কিন্তু আনসার মিলবে। এখানে প্রথম ছাড়টা কত, 20%, তাহলে আমি লিখলাম -20, আবার 20%, তাহলে আবার -20, প্লাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 20 × 20 বাই হবে 100, ঠিক আছে। তাহলে কত হচ্ছে -20 মানে কত পাচ্ছি, -40, প্লাস 0 0 কেটে যাচ্ছে, 2 2 4, প্লাসে মাইনাসে কী হয় মাইনাস, তাহলে কী পাবো আমি, মাইনাস করলে চিহ্ন বড়টার হবে, কী পেয়েছিলাম -40 + 4, তাই তো। তাহলে এখান থেকে আমরা কী পাবো, -36। তাহলে কত পার্সেন্ট ছাড় দেওয়া হচ্ছে, এটা অ্যাকচুয়ালি 36% ছাড়। বা তোমরা আরেকটা যে সূত্রটা লিখলাম সেটা দিয়েও করতে পারো, যে লিখেছিলাম কি x + y - xy/100। অনেকের মাইনাস প্লাসে বুঝতে সমস্যা হতে পারে, তো তারা এই সূত্রটাও অ্যাপ্লাই করতে পারে, তাতেও হবে x এর মান 20 + 20 - 20 × 20 বাই হচ্ছে 100। তাহলে 20 20 হচ্ছে 40, এখানে দুটো জিরো কেটে দাও, -4, 20 - 4 কত হচ্ছে 36%। তো সেক্ষেত্রে সমতুল্য ছাড়ের মান কত, 36%, অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। 84 নম্বর কোয়েশ্চেন দেখো কী রয়েছে, বার্ষিক 10% সরল সুদের হারে 7 বছরের জন্য 1200 টাকার ও 1350 টাকার সুদের পার্থক্য কত। এখানে দুটো মূলধনের পরিমাণ দেওয়া রয়েছে, তাই তো, একটা 1200 একটা হচ্ছে 1350, কিন্তু চেয়েছে কি সরল সুদ। তো সরল সুদ আমরা কি জানি, আই সমান কী হয়, PRT/100, আই সমান PRT/100। কেউ যদি চায় এখানে সুদের পার্থক্য বের করতে বলেছে, প্রথমে I1 এদিকে বের করতে পারে, I2 এদিকে বের করতে পারে, একই সূত্র বসিয়ে, ঠিক আছে। প্রথমটার ক্ষেত্রে যেমন পি বসবে কত, প্রথমটার ক্ষেত্রে পি বসবে হচ্ছে এইটা, আর এর মান সেই একই 10% এবং টি এর মান 7 বছর। কিন্তু এইদিকে I2 এর ক্ষেত্রে পি এর মান হচ্ছে I2 এর ক্ষেত্রে পি এর মান 1350, আর এর মান 10%, টি এর মান 7। কিন্তু আমি একবারও বের করতে পারো, একবার এটা কীভাবে বেরোবে দেখো, আমি আই এর মান ডাইরেক্টলি বের করব, পি এর যে পার্থক্য, পি মানে আমি বসাবো কি এই দুটো পার্থক্য, ঠিক আছে, আর এর মানটা আরই থাকবে, টি এর মান টি থাকবে, বাই হবে 100। তো এখানে পি এর মান কত দেওয়া রয়েছে, পি এর মান আমি কি করব, এই দুটোকে মাইনাস করব, 1350 থেকে 1200 বাদ দিলে কত হয়, 150, ঠিক আছে। এটা হলো পি, আর রয়েছে 10 এবং টি 7, বাই হচ্ছে 100। তাহলে 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 7 15 কত হয়, 105। তাহলে আনসার কত বেরোবে, 105 টাকা। দুভাবে করলে কিন্তু একই আনসার বেরোবে, ঠিক আছে। এটা বেশি ইজি হচ্ছে এই নিয়মটা, আর শর্টকাটে হয়ে যাচ্ছে। তার পরবর্তী কোশ্চেন দেখো 85 নম্বর কোশ্চেন কী রয়েছে, 700 টাকার 5 বছরের জন্য যথাক্রমে
5% ও 8% হারে সরল সুদের পার্থক্য কত? এখানেও তোমাকে সরল সুদের পার্থক্য চেয়েছে, বাট এখানে ডিফারেন্ট কী দেওয়া রয়েছে, সুদের হারটা, আর টাকার পরিমাণটা একই। এই অঙ্কটাও সেম তোমরা I1 I2 বের করেও করতে পারো বা ডাইরেক্টলিও করতে পারো। তো ডাইরেক্টলি করার ক্ষেত্রে I সমান PRT/100 যখন তোমরা বসাবে, তো সেক্ষেত্রে P এর মানটা একটাই দেওয়া রয়েছে 700, বসিয়ে দিলাম। আর এর মান কোনটা বসাবে, এইটা নাকি এইটা? যেহেতু সুদের পার্থক্য চেয়েছে, তুমি আর এর মানের জায়গায় এই দুটোর ডিফারেন্সটা বসাও। ডিফারেন্স কত হবে? 3। আর টি এর মান রয়েছে 5 বছর, বাই হচ্ছে 100। তাহলে 0 0 0 0 কেটে যাবে। তাহলে কত হবে? 5 3 15, সাথে আবার 105ই হবে, মানে অপশান সি এখানেও হবে কারেক্ট আনসার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। এটা 85 নম্বর কোশ্চেন ছিল অঙ্কের লাস্ট কোশ্চেন। এরপর হবে জিকের কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট হচ্ছে জিকের কোশ্চেন। জিকেতে 10টা কোশ্চেন থাকবে। প্রথম জিকের কোশ্চেন এখানে দেওয়া রয়েছে, পৃথিবী আবর্তন করে, অপশান আছে পূর্ব থেকে পশ্চিমে, পশ্চিম থেকে পূর্বে, উত্তর থেকে দক্ষিণে, নাকি দক্ষিণ থেকে উত্তরে। তো পৃথিবী আবর্তন করে কোন দিক থেকে কোন দিকে? পশ্চিম থেকে পূর্ব দিকে। ঠিক আছে, পৃথিবীর আবর্তন হয় পশ্চিম থেকে পূর্বে, অপশান বি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, ভারতের দ্রষ্টব্য চারমিনার কোথায় অবস্থিত? অপশানস রয়েছে প্রয়াগরাজ, ঔরঙ্গাবাদ, নতুন দিল্লি, নাকি হায়দ্রাবাদ। তো চারমিনার কোথায় আছে? আই হোপ তোমরা সবাই জানো এই কোশ্চেনের আনসারটা। চারমিনার রয়েছে হায়দ্রাবাদে, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো, 88 নম্বর কোশ্চেনে কি রয়েছে। কোশ্চেন নাম্বার 88 বলা আছে, পাকিস্তানের রাজধানীর নাম। অপশানস রয়েছে করাচি, লাহোর, কোয়েটা, আর ইসলামাবাদ। পাকিস্তানের রাজধানী কি? পাকিস্তানের রাজধানী হচ্ছে অপশান ডি, ইসলামাবাদ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, 89 নম্বর কোশ্চেন কি আছে, টোডাদের কোথায় দেখা যায়? টোডা হচ্ছে একটা জনজাতি, কোথায় দেখা যায় এদের? অপশানস রয়েছে নীলগিরি পার্বত্য অঞ্চলে, গারো পাহাড়ে, পুঞ্চু পাহাড়ে, নাকি থর মরুভূমিতে। তো টোডা জনজাতি দেখা যায় নীলগিরি পার্বত্য অঞ্চলে, অপশান এ হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, নীলগিরি পার্বত্য অঞ্চলে। নেক্সট কোশ্চেন দেখো, 90 নম্বর কোশ্চেন কি রয়েছে। 90 নম্বর কোশ্চেনে কি রয়েছে, সর্বপ্রথম কোন ভারতীয় ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগদান করেন? অপশানস রয়েছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসু, নাকি তায়েবজি। তো প্রথম যে ভারতীয় ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগদান করেছিলেন তিনি ছিলেন কে? সত্যেন্দ্রনাথ ঠাকুর, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, সত্যেন্দ্রনাথ ঠাকুর, খুবই ভালো অ্যান্ড ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। নেক্সট দেখো, 91 নম্বর কোশ্চেন, শিখদের প্রথম গুরুর নাম কি? অপশানস রয়েছে অঙ্গদ, নানক, রামদাস, নাকি অর্জুন। তো শিখদের প্রথম গুরু হলেন গুরু নানক, অপশান বি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, গুরু নানক। নেক্সট কোশ্চেন দেখো, 92 নম্বর কোশ্চেন, ভারতের তোতা পাখি নামে পরিচিত ছিলেন। অপশানস রয়েছে বদায়নী, অপশান বি রয়েছে আবুল ফজল, অপশান সি ফৈজি, আর অপশান ডিতে রয়েছে আমির খসরু। তো ভারতের তোতা পাখি কাকে বলা হয়? আমির খসরুকে, অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার, আমির খসরু। নেক্সট কোশ্চেন দেখো, 93 নম্বর কোশ্চেন, লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কোন কোন নদীর নাম দেওয়া রয়েছে এখানে? গঙ্গা, যমুনা, সরস্বতী, আর গোমতী। তো এখানে লখনৌ শহর কোন নদীর তীরে অবস্থিত রয়েছে? গোমতী নদীর তীরে, অপশান ডি হবে এখানে কারেক্ট আনসার, গোমতী। 94 নম্বর কোশ্চেন দেখো কি আছে, বর্তমানে সম্পত্তি অধিকারকে কী ধরনের অধিকার আখ্যা দেওয়া হয়? অপশান এতে রয়েছে মৌলিক অধিকার, বি রয়েছে আইনসিদ্ধ অধিকার, সি জরুরি অধিকার, নাকি ডি মানবিক অধিকার। তো এখানে সম্পত্তির অধিকারকে বর্তমানে কোন অধিকারের মধ্যে রাখা হয়েছে? আইনসিদ্ধ অধিকারের মধ্যে। আগে এটা মৌলিক অধিকারের মধ্যে ছিল, কিন্তু এখন এটা কোন অধিকারে রয়েছে? এখন রয়েছে আইনসিদ্ধ অধিকারের মধ্যে। জিকের লাস্ট কোশ্চেন 95 নম্বর কোশ্চেনে কি রয়েছে দেখো, কোশ্চেন নাম্বার 95 বলা আছে যে ভারতের রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হন? অপশানস কী কী রয়েছে? 6 বছর, 5 বছর, 10 বছর, আর 3 বছর। তো ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন কত বছরের জন্য? 5 বছরের জন্য। ঠিক আছে, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন 5 বছরের জন্য, অপশান বি হবে কারেক্ট আনসার, 5 বছর। নেক্সট কোশ্চেন দেখবো আমরা রিজনিংয়ের কোশ্চেন। তো 96 নম্বর কোশ্চেন দেখো, রিজনিংয়ের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে। রিজনিংয়ে কিন্তু প্রত্যেককে 5-এ 5ই অ্যাচিভ করতে হবে। ঠিক আছে, রিজনিংয়ে কিন্তু তোমরা একটা কোশ্চেনও ছাড়তে পারবে না, কারণ রিজনিং এমনিতেই সহজ আছে আর ভালো, এখানে 5-এ 5 পাওয়ারও জায়গা। ঠিক আছে, তো দেখো কি রয়েছে। প্রথম রিজনিং, একটা ত্রিভুজ রয়েছে, ভেতরে রয়েছে 9, তারপর একটা রয়েছে এখানে চতুর্ভুজ, ভেতরে রয়েছে 16, তারপর একটা রয়েছে পঞ্চভুজ, ভেতরে রয়েছে 25। তো এখানে একটা আকার দেওয়া রয়েছে, তার মধ্যে কত সংখ্যা হবে, কোন সংখ্যাটা এখানে বসবে। তো প্রথম কথা হচ্ছে কি করে বেরিয়েছে এখানে সংখ্যাগুলো। দেখো, ত্রিভুজের 3টে বাহু, তো 3 স্কোয়ার করলে পাবো 9। চতুর্ভুজ, এটা এখানে 4 স্কোয়ার করলে পাবো 16। পঞ্চভুজ 5টা বাহু,
5 স্কোয়ার করলেই পেয়ে যাবো 25। তো এখানে কটা বাহু দেখো, 1 2 3 4 5 6 7 8, 8টা বাহু। তাহলে আমরা কী করবো, 8 স্কোয়ার, 8 স্কোয়ার মানে কত হবে 64, মানে এখানে আনসার হবে কত 64, 64, অপশন সি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, বোঝা গেছে, খুবই সহজ ছিল আর খুবই ভালো কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন দেখো 97 নম্বর কোশ্চেন, কী বলা আছে, ফাইন্ড দ্য মিসিং নাম্বার। এখানে কোন নাম্বারটা মিসিং রয়েছে সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। অপশানস রয়েছে 36, 25, 12 আর 28। তো এখানে দেখো প্রথমত একটা এখানে ছক দেওয়া রয়েছে, টেবিল দেওয়া রয়েছে, 13 আছে, 9 আছে, 16 আছে, 12, 9, 9 আছে, 10, 5, এখানে কত বসবে। দেখো 13, 9 থেকে আমাদের 16 আনতে হবে। 13 প্লাস 9 করলেও 16 আসবে না, 13 মাইনাস 9 করলেও 16 আসবে না। কিন্তু আমরা একটা কাজ করতে পারি, বাকিগুলো দেখো 12 থেকে 9 বাদ দিলেও 16 আসবে না, প্লাস করলেও আসবে না। 10 থেকে এটা কি করবো আমরা তো এখন বুঝতে পারছি না। তো সেক্ষেত্রে আমরা কী করবো, প্রথমে এটা মাইনাস দাও, 13 থেকে 9 বাদ দিলে তুমি কত হবে 4। দেখো 4 স্কোয়ার করলে কিন্তু তুমি 16 পেয়ে যাচ্ছ। আর 12 থেকে 9 বাদ দাও, কত হবে 3, 3 স্কোয়ার করলে তুমি পেয়ে যাচ্ছ এদিকে 9। তারপরে আমাদের এখানে কি করতে হবে, 10 থেকে 5 বাদ দিতে হবে, দিয়ে কী করতে হবে 5-এর স্কোয়ার করতে হবে। তার মানে এখানে 5 স্কোয়ারে 25 বসবে। 25 অপশানে রয়েছে, দেখো অপশানে বিতে রয়েছে 25। ঠিক আছে, তো অপশানে বিটা হচ্ছে এখানে কারেক্ট আনসার 25। নেক্সট কোশ্চেন দেখো 98 নম্বর কোশ্চেন, কি বলা আছে, ফাইন্ড দ্য ওয়ান হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম আদার্স। সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে যেটা অন্যগুলোর থেকে একদমই আলাদা। অপশানে রয়েছে AZ, MN, CY আর HS। তো এখানে অন্যগুলোর থেকে আলাদা আমরা কী করে ফাইন্ড আউট করব। প্রথম কথা হচ্ছে এ এর সঙ্গে জেড, এ অপশান এতে রয়েছে কি এ আর জেড। এ আসে 1-এ আর জেড আসে 26-এ, এম আসে 13-তে, এন আসে 14-তে, সি আসে 3-এ, ওয়াই আসে, ওয়াই কততে আসে, ওয়াই আসে 25-এ। ঠিক আছে, ওয়াই আসে 25-এ, এইচ আসে 8-এ, এস আছে 19-এ। তো এখানে কোনটা ঠিক নয়, দেখো এখানে ঠিক নয় কোনটা, সেটা হচ্ছে 1-এর সঙ্গে তুমি 26 যোগ করো 27 পাবে, 13-র সঙ্গে 14 যোগ করো 27 পাবে, 19-এর সাথে 8 যোগ করো 27 পাবে, কিন্তু 25-এর সাথে তুমি 3 যোগ করো তুমি 28 পাবে, 27 পাচ্ছ না, মানে এখানে কিন্তু এই অপশানটা সঠিক নয়। আর তাছাড়াও আরেকটা জিনিস দেখে আমরা বুঝতে পারছি সঠিক নয়, যে দেখো প্রথম দিক থেকে দেখতে গেলে এ হচ্ছে ফার্স্টে আসে, জেড আর লাস্টের দিক থেকে দেখতে গেলে জেড ফার্স্টে আসছে। তো সেখানে কী হচ্ছে, এ এর সঙ্গে জেড, মানে এদিক থেকে আর ওই দিক থেকে, প্রথমের দিক থেকে আর শেষের দিক থেকে একটা পেয়ার বানানো হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু এখানে সি এর সাথে ওয়াইয়ের পেয়ারটা ঠিক নয়। সি আসছে 3-এ আর ওদিকে লাস্ট থেকে 3-এ কে আসবে, লাস্ট থেকে 3-এ আসবে হচ্ছে এক্স। ঠিক আছে, যদি সি এর সঙ্গে এক্স থাকতে হতো, কিন্তু এখানে সি এর সঙ্গে ওয়াই দেওয়া রয়েছে, তো এখানে অপশান সিটা কিন্তু আলাদা। তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 99 কি বলা আছে, বলছে এ ম্যান ওয়াক্স টু দ্য নর্থ, একজন লোক নর্থ মানে উত্তর দিকে হাঁটছে, ফর 6 মিটার, 6 মিটার হাঁটলো। হি টার্নস লেফট, বাম দিকে ঘুরলো, অ্যান্ড ওয়াক্স 8 মিটার, হাঁটলো 8 মিটার। হোয়াট ইজ হিজ শর্টেস্ট ডিস্টেন্স ফ্রম দ্য পয়েন্ট হি স্টার্টেড, যেখান থেকে সে তার যাত্রা শুরু করেছিল সেখান থেকে তার ন্যূনতম দূরত্ব কত। প্রথমে আমরা এই পয়েন্টটা ধরে নিলাম, এখান থেকে সে যাত্রা শুরু করছে কোন দিকে, উত্তর দিকে, তাহলে উত্তর দিকে গেল, কত মিটার গেছে 6 মিটার। ঠিক আছে, এটা 6 মিটার হলো। তারপর সে উত্তর দিকে যেতে কোন দিকে বেঁকেছে, সে বেঁকেছে বাঁ দিকে, তাহলে বাঁ দিকে যদি ব্যাকে, তাহলে বাঁ দিক মানে এই দিকে বেঁকলো, কত মিটার গেছে 8 মিটার, তাহলে এতটা হচ্ছে 8 মিটার ধরলাম, এটা 8 মিটার আর দিকে এটা ছিল 6 মিটার। তাহলে শর্টেস্ট ডিস্টেন্স কোনটা, এইটা তো লংগেস্ট ডিস্টেন্স, শর্টেস্ট ডিস্টেন্স যেটা রয়েছে সেটা হচ্ছে এই ডিস্টেন্সটা। ঠিক আছে, এই ডিস্টেন্সটা হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স। তো এর মানটা কি, দেখো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে। তো সেক্ষেত্রে এই যে বাহুটা রয়েছে শর্টেস্ট ডিস্টেন্স যেটাকে আমরা বলছি, সেটা হচ্ছে অতিভুজের মান। তো এখানে অতিভুজের মান আমরা যেটাকে এ লিখি এবং এটাকে বি লিখি, তাহলে এ বি এর মান আমরা কী পাবো, √8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। 8 স্কোয়ার মানে পাচ্ছি 64 আর 6 স্কোয়ার মানে 36, 64 প্লাস 36 মানে পাচ্ছ কত 100, আর 100 রুট মানে 10। তার মানে তার যে শর্টেস্ট ডিস্টেন্স, সেই শর্টেস্ট ডিস্টেন্সের মান কত হবে 10 মিটার হবে। ঠিক আছে, অপশন ডি হবে এখানে কারেক্ট অ্যান্সার, 10 মিটার। নেক্সট কোশ্চেন দেখো, আর আজকের মক টেস্টের এটাই হচ্ছে লাস্ট কোশ্চেন। দেখো কী রয়েছে, 4 ডিফারেন্ট জিওমেট্রিক্যাল শেপস আর গিভেন, 4টে ডিফারেন্ট জিওমেট্রিক্যাল মানে জ্যামিতিক চিত্র এখানে বলা রয়েছে। কী কী বলা রয়েছে, স্ফিয়ার মানে গোলক, কিউব মানে ঘনক, সিলিন্ডার মানে লম্ববৃত্তাকার চোঙ যেটা, অ্যান্ড রেক্ট্যাঙ্গেল, আর হচ্ছে রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্র। হুইচ ওয়ান অফ দিস ইজ ডিফারেন্ট ইন টার্মস অফ ডাইমেনশন, ডাইমেনশন বা মাত্রার দিক থেকে দেখতে গেলে এই 4টের মধ্যে কোনটা আলাদা তোমাকে বলতে হবে। তো প্রথম কথা দেখো কী কী দেওয়া রয়েছে, কিউব, প্রথমে দেওয়া হচ্ছে কি স্ফিয়ার, স্ফিয়ার মানে কি গোলক, গোলক হচ্ছে 3 ডাইমেনশনাল, কিউব ঘনক সেটাও 3 ডাইমেনশনাল, সিলিন্ডার এইটাও 3 ডাইমেনশনাল, কিন্তু রেক্ট্যাঙ্গেল হচ্ছে 2 ডাইমেনশনাল, 2D স্ট্রাকচার। ঠিক আছে, তো সেক্ষেত্রে যদি আমরা ইন টার্মস অফ ডাইমেনশন দেখি, তো সেক্ষেত্রে আলাদা হচ্ছে কোনটা, রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল কোথায় রয়েছে, অপশন সিতে, তাহলে অপশন সি হবে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, রেক্ট্যাঙ্গেল হচ্ছে এখানে কারেক্ট আনসার।
তো এই ছিল আজকের একটা ফুল মক টেস্ট যেটা আমরা ডিসকাস করলাম। অবশ্যই তোমরা আমাকে জানাবে কে কত পেলে। যারা মোটামুটি 80-র কাছাকাছি পেয়েছো তাদের প্রিপারেশন খুবই ভালো রয়েছে। আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে নতুন কোনো কোয়েশ্চেনের সাথে। আর তোমরা যদি কোনো কোয়েশ্চেনে কোনো রকমের কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে সেটা কমেন্ট করে জানাতে পারো।